৬ বছর আগে হঠাৎ কোনো এক অজানা কারণে দেবীর স্বামী স্যাম নিজেকে শেষ করে দেয়। কিন্তু স্যামের মৃত্যু দেবী আজও ভোলেনি। তাই স্যামের মৃত্যুর রহস্য সমাধান করতে নিজের জীবনের ঝুঁকি নিয়েই বিশেষ এক ধ্যানের মাধ্যমে স্যামের দুনিয়ায় আসে। কিন্তু মজার বিষয় হলো সেই দুনিয়ায় স্যাম না, বরং দেবীর কাছে সাহায্য চায় অন্য এক আত্মা যে এখনো জীবিত। প্রশ্ন হলো, জীবিত মানুষের আত্মা কিভাবে এই ভয়ঙ্কর দুনিয়ায় পৌঁছালো, আর স্যাম বা দেবীর সাথেই এই আত্মার এমন কি সম্পর্ক? দেবী যখন এই প্রশ্নের উত্তর খুঁজতে যায় তখনই শুরু হয় ভয়ানক এক খেলা, যে খেলার শুরু আর শেষ নিয়ন্ত্রণ করে এমন এক শক্তি যার ফাঁদে কেউ একবার পা দিলে সে আর কোনোভাবেই বেঁচে ফিরতে পারে না। আর এই গল্পের শেষটা কেউ কোনোভাবে অনুমানও করতে পারবে না। এমনই এক হরর, সাসপেন্স, ভয়ানক সব টুইস্ট আর থ্রিলে ভরা রাতের ঘুম হারাম করে দেওয়ার মতো গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি ডেমন্টে কলোনি 2। ডেমন্টে কলোনি 2 এর গল্প শুরু করার আগে চলুন দেখে আসি ডেমন্টে কলোনি 1 এর গল্পের কিছু সারসংক্ষেপ। শ্রীনিবাস, বিমল, রাঘব আর সাজিদ নামের 4 বন্ধু একবার ঠিক করে তারা ড্রিঙ্কস করতে এক ভূতের বাংলোয় যাবে। ভূতের গল্প নিয়ে স্ক্রিপ্ট লেখা রাঘব জানায় সে ডেমন্টে কলোনি নামে এমনই এক মহলের কথা জানে, যেখানে একবার গেলে নাকি আর বেঁচে ফেরা যায় না। বন্ধুর কথা মতো সবাই সেই মহলে এসে অদৃশ্য কোন এক শক্তির উপস্থিতি টের পেল। পরের দিন সকালে দিব্যি জীবিত শরীরেই চলে আসে এক জ্যোতিষীর কাছে, কারণ তাদের কারোরই জীবনে নাকি কোনো উন্নতি হচ্ছে না। জ্যোতিষীর বাসা থেকে ফিরে আসার পরপরই জ্যোতিষী নাদ্রি শ্রীনিবাসকে কি যেন একটা বলতে চায়, কিন্তু আশেপাশের শব্দে শ্রীনিবাস কিছুই শুনতে পায় না। তাই নাদ্রির বাসায় যায়, কিন্তু নাদ্রি কোন এক অজানা কারণে আত্মহত্যা করে। রাতে যখন 4 বন্ধু নিজের বাসায় ফিরে আসে তখন রাঘব জানায় সে আসলে ওই মহল থেকে একটা সোনার লকেট চুরি করেছে, যেটা বেচে তারা অনেক টাকার মালিক হয়ে যাবে। কিন্তু মজার বিষয় হলো এই লকেট ডেমন্টে কলোনি থেকে যে জায়গায় নেও না কেন সেটা নাকি আবার ওই বাসায় ফিরে আসবে, কারণ ওই মহলে রয়েছে ডেমন্টে নামের এক শয়তানের আত্মা। কেউ একথা বিশ্বাস করতে চায় না, কারণ তারা তো দিব্যি বেঁচে আছে। শ্রীনিবাসের হঠাৎ মনে পড়ে তাকে নাদ্রি কি যেন বলতে চেয়েছিল। ঠিক তখনই নাদ্রির সাথে হওয়া কলের রেকর্ডিং শুনে জানতে পারে তাদের বন্ধু সাজিদ গতকালই ওই ভূতের মহলে মারা গেছে। তাহলে তাদের সাথে যে আছে সে আসলে সাজিদ না? ভয়ে ভয়ে সবাই পেছনে তাকিয়ে দেখে সাজিদ তখন আরামে ঘুমাচ্ছে। তাহলে এখানে শোয়া ছেলেটা কে? কিছুক্ষণ পরেই টিভিতে তাদের 3 বন্ধুকে দেখা যায়, তবে তারা কেমন যেন শয়তানের মতো ধপধপে সাদা চোখে তাকিয়ে আছে। টিভিতে হঠাৎই লেখা ওঠে সে আমাদের মেরে ফেলবে। এরপরে শুরু হয় ভয়ানক সব কাণ্ড। শ্রীনিবাসের বাকি 2 বন্ধু এক এক করে মাজতে থাকে। একজনের লাশ তো মেঝেতে পড়েই পুড়ে যায়। ভয়ে শ্রীনিবাস জানালা ভেঙে লাফ দিতে গেলেই হঠাৎ সাজিদ উঠে বলে আমাকে বাঁচা। শ্রীনি চালাকি করে বলে তাহলে আমার কাছে আয়, আমি তোকে বাঁচাচ্ছি। তখনই সাজিদ রূপী শয়তান তার দিকে তেড়ে আসতে গেলেই শ্রীনি সেই জানালা থেকে লাফ দিয়ে নিচে পড়ে। তাড়াতাড়ি পাশের দোকানের একজনকে ডেকে তার বাকি বন্ধুদেরকে সাহায্য করতে বলে, কিন্তু লোকটা যেন কিছুই শুনতে পারছে না এমন ভান ধরে। শ্রীনি রেগে লোকটাকে মারতে গেলেই দেখে সেই লোকটাকে ধরতে পারছে না। হঠাৎ পিছনে তাকিয়ে দেখে সে জানালা থেকে লাফ দিয়ে মাটিতে নয় বরং লোহার রডের উপরে পড়েছে, আর রড তার শরীরে ঢুকে যাওয়ার কারণেই তার লাশ সেখানেই ঝুলছে। ঠিক এখানেই শেষ হয় ডেমন্টে কলোনির প্রথম পর্ব। এরপরে গল্প চলে আসে 2009 সালের জুন মাসের 6 তারিখে। ঘড়িতে তখন রাত 1:11। বৃষ্টির মধ্যে কিছু ছেলে ফুটবল খেলছে, আর একজন বসে ভিডিও করছে। হঠাৎ একজন বলে আরে উপরে তাকা, ওইটা স্যামের ফ্ল্যাট না? ক্যামেরা জুম করে দেখা যায় একজন বেলকনির কোনায় দাঁড়িয়ে আছে। সবাই দৌড়ে সিকিউরিটি গার্ডকে ডাকতে যায়, কিন্তু সিকিউরিটি টপ ফ্লোরে পৌঁছানোর আগেই সে লাফ দিয়ে সোজা এসে নিচে রাখা গাড়ির উপর পড়ে। সবাই ভয়ে চিৎকার করতে থাকে। ঠিক তখনই লক্ষ্য করে স্যামের ফ্ল্যাটের অপর বেলকনি থেকে আর একজন লাফ দেয়। সবাই হঠাৎই এক কোনায় গিয়ে চিৎকার করে বলে ওটা স্যাম না? ক্যামেরাম্যান দৌড়ে সেখানে গিয়ে ক্যামেরা জুম করতে দেখে স্যাম সিলিং এর সাথে ঝুলছে। সবাই ভয়ে চিৎকার করতে থাকে। টিভিতে এই ভিডিওটাই দেখে কাঁচুমুচু হয়ে কান্না করছে দেবী। দেবীর মা তখনও জোরে জোরে দরজা ধাকিয়েই যাচ্ছে, কিন্তু দেবীকে দেখে মনে হচ্ছে তার যেন কোনো হুঁশই নেই। আসলে এটা 6 জুন 2019 ঘটনা, মানে স্যামের মৃত্যুর কয়েক বছর পরে। স্যামের এই ভিডিও দেখে
দেবী হঠাৎই বিছানা থেকে নেমে বেলকনিতে এসে দাঁড়ায়। তার ইচ্ছা হচ্ছে আজই সব শেষ করতে। তখনই ফোনের মেসেজের শব্দে দেবীর ধ্যান ভাঙে। রিচার্ড আঙ্কেল মেসেজ পাঠিয়েছে, দয়া করে দরজা খোলো মা, আমি বাইরেই বসা। দেবী রুম থেকে বের হয়ে মেয়ের থেকে কফি নিয়ে রিচার্ডের কাছে আসলেই দেবীর মা রেগে হাসপাতালের প্রেসক্রিপশন ছুড়ে বলে, এসব কি হচ্ছে? হ্যাঁ, স্যাম মারা গেছে 6 বছর হয়ে গেছে, আর তুমি এখনো আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের মাধ্যমে কৃত্রিমভাবে স্যামের বাচ্চা কনসিভ করার চেষ্টা করছো। আগেও 2 বার চেষ্টা করেছো, আর 2 বারই বাচ্চা নষ্ট হয়ে গেছে। ডক্টর তোমাকে পুনরায় এসব করতে মানা করেছে, তারপরও তুমি আবার চেষ্টা করছো। এসব শুনে রিচার্ড হতবাক হয়ে দেবীকে জিজ্ঞেস করে, এসব তুমি কি করছো? দেবীর মা রেগে বলে, এই যে শোনেন, এত ন্যাকামির দরকার নেই। আপনি জানতেন আপনার ছেলে ক্যান্সারে মারা যাবে, আর আপনি তারপরও পোতার জন্য তাকে বিয়ে দেননি। এসব ওই স্যামের প্ল্যান, তাই না? দেবী আর সহ্য করতে না পেরে মাকে চুপ করিয়ে বলে, ক্যান্সারের রোগী কেমোথেরাপির পর কখনো সন্তানের বাবা হতে পারে না, তাই কেমোথেরাপির আগে হাসপাতাল থেকেই তাদের স্পার্ম সেল স্টোর করে রাখে। আমি হাসপাতালে রিকোয়েস্ট করে স্যাম্পল নিয়ে ফার্টিলিটি ক্লিনিকে গিয়ে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করাই, আর যতবার সাকসেস হবে না আমি ততবার যাব। কেউ আমাকে আটকাতে পারবে না, কারণ আমি স্যামের বাচ্চা রূপে স্যামকে ফেরত চাই। স্যামের বাবা রিচার্ড এসব কিছুই জানে না। মা রেগে চিৎকার করে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি একা বাচ্চা লালন পালন কিভাবে করবে? তোমাকে 1000 বার মানা করা সত্ত্বেও তুমি ওই মৃত পথযাত্রী স্যামকে বিয়ে করলে, সেবা করে তাকে ক্যান্সার থেকে ফিরিয়ে আনলে। বদলে সে কি করলো? আত্মহত্যা করার সময় একবারও তোমার কথা ভেবেছিল? মায়ের কথায় দেবীর ভাঙা হৃদয় যেন আরো হাজারো টুকরায় ভাঙতে থাকে। দেবীর পুরনো কথা মনে পড়ে যায়। স্যামের ক্যান্সার হয়েছে জেনে দেবীর বাবা মা রিচার্ডকে অনুরোধ করে বলে সে যেন বিয়েটা ভেঙে দেয়। এসব শুনে স্যাম নিজেই বলে, আসলে আমি আপনাদেরকে এটা বলতে চেয়েছিলাম। তারপর কাপা কাপা গলায় বলে, বিয়েটা ভেঙে দিন আর দেবীর জন্য ভালো কোনো ছেলে খুঁজে নেন। বলেই চলে গেলে দেবী দৌড়ে এসে কাঁদতে কাঁদতে স্যামকে বলে, এত সহজে আমি তোমাকে হারতে দিব না, আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত একসাথে লড়াই করব। স্যাম কাঁদতে কাঁদতে দেবীকে জড়িয়ে ধরে। এর পরের দিনগুলো দেবী প্রতিটা মুহূর্তে স্যামের সাথে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে। একটু একটু করে স্যাম সুস্থতা থাকে। স্যাম যখন হাসপাতালের বেডে, তখন তাদের হাসপাতালেই বিয়ে হয়। দেবী যখন দিন রাত স্যামের জন্য প্রার্থনায় ব্যস্ত, তখন একদিন রিচার্ড কল করে বলে স্যামের অপারেশন সাকসেসফুল হয়েছে, স্যাম ক্যান্সারকে হারিয়ে দিয়েছে। দেবী খুশিতে কান্না করতে থাকে। একদিন হঠাৎই জানতে পারে স্যাম আত্মহত্যা করেছে। দেবী ছুটে আসে তার প্রিয় মানুষটাকে শেষ একবার দেখার জন্য। স্যামের এই বোকামির জন্য দেবী রেগে তাদের সব ছবি ভেঙে অসহায়ের মতো কান্না করতে থাকে। দেবী রিচার্ডকে বলে, সব যখন ঠিক হয়ে গিয়েছিল তাহলে স্যাম এমন কেন করলো? স্যামের কবর জিয়ারত করে ফুল নিয়ে রিচার্ডের সাথে গাড়িতে করে যাওয়ার সময় হঠাৎ দেখে রাস্তায় কিসে যেন জ্যাম লেগে গেছে। দেবী কৌতূহলবশত বের হয়ে সামনে এসে দেখে পুলিশ, অ্যাম্বুলেন্স আর অনেক মানুষের ভিড়। কৌতূহলবশত ভিড় ঠেলে এগোলে দেখে এক পণ্ডিতের লাশ ঝুলছে। লাশটাকে ভালোভাবে দেখতে গেলেই তার হঠাৎ মনে হয় লোকটার জায়গায় স্যাম, আর স্যাম তার দিকে কেমন ভাবে যেন তাকায়। ভয়ে আরেকবার ভালো করে তাকিয়ে দেখে, কিন্তু তখন সব স্বাভাবিকই মনে হয়। ঠিক তখনই জ্যাম সরে গেলে রিচার্ড দেবীকে ডাক দেয়। সেদিকে তাকিয়ে হাঁটতে গেলেই হঠাৎই দেবীর সাথে শ্রীনিবাসের ধাক্কা লাগে। দুজনে দুজনকে সরি বলে যার যার কাজে চলে যায়। তবে দুইজনই যে জ্যোতিষীর লাশ দেখে ঘাবড়ে আছে এটা স্পষ্ট। দেবী রিচার্ডের সাথে তাদের নতুন চাইনিজ রেস্টুরেন্ট উদ্বোধনে আসে। দেবী সবার সাথে দেখা করেই ফুল নিয়ে স্যামের ছবির কাছে আসে। একজন বলে, চেন্নাইতে এমন একটা রেস্টুরেন্টের স্বপ্নই তো স্যাম দেখেছিল, আপনি সেই স্বপ্ন পূরণ করেছেন। রিচার্ড বলে, সবই সম্ভব হয়েছে দেবীর জন্য। দেবী খুব করে চেয়েছিল যেন স্যামের স্বপ্ন পূরণ হয়। এদিকে দেবী প্রচুর রেগে স্যামের দিকে তাকায়। দেবীর চোখের সামনে একটু আগে হওয়া ঘটনাটাই বারবার ভাসতে থাকে। ঠিক তখনই রিচার্ড দেবীকে ডেকে বৌদ্ধ সন্ন্যাসীর সাথে পরিচয় করিয়ে দেয়। সন্ন্যাসী বলে, দাউসি এই মূর্তিটা আপনাকে উপহার দিতে বলেছে। রিচার্ড কিছুক্ষণ পরে সবাইকে ডাইনিং এ ডেকে বলে, আজ আমরা স্যামের জন্য এখানে একত্রিত হয়েছি, তাই তার জন্য 2 মিনিট নীরবতা পালন করব। সবাই চোখ বন্ধ করে স্যামের জন্য প্রে করতে থাকলে হঠাৎ জোরে শব্দ হওয়ায় সবাই কেঁপে ওঠে। দেখা যায় উপর থেকে অজস্র চামচ আর কাঁটা চামচ পড়ছে। সবাই বেশ ভয় পেয়ে যায়, কিন্তু দেবী স্যামের ছবির দিকে তাকিয়ে ভাবতে থাকে। একদিন হাসপাতালে দেবী ক্লান্ত হয়ে ঘুমিয়েছিল। হঠাৎ মেঝেতে চামচ পড়ার শব্দে দেবী লাফিয়ে উঠে স্যামের কাছে আসলে স্যাম বলে, আমি অনেকবার ডাকলেও তুমি শুনছিলে না, তাই চামচ ফেলে ডাকলাম। এরপর তোমাকে ডাকতে হলে আমি এভাবেই ডাকবো। সবাই যখন পার্টিতে আনন্দ করছে তখন দেবী এক কোনায় অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে আছে। রিচার্ড এসে জিজ্ঞেস করে, কি হয়েছে? দেবী বলে, আমি সকাল থেকে আজব আজব জিনিস দেখছি, আর এই চামচের ঘটনার পরে আমি শিওর স্যাম আমাকে কিছু বলতে চাচ্ছে। রিচার্ড বিরক্ত হয়ে বলে, তুমি আমাকে কথা দিয়েছিলে, তুমি আর এসব করবে না। দেবী অনুরোধ করে বলে, আমি কথা দিচ্ছি এরপর আর এমন করব না, শুধু একবার ওর আত্মার সাথে কথা বলতে দিন, হয়তো ওর মৃত্যুর রহস্য আমরা জানতে পারবো। রাতে রিচার্ড দেবীকে বলে, কতক্ষণ লাগবে তোমার? আমি সেই কখন এসে বসে আছি। দেবী বলে,
জ্যামের জন্য অন্য রাস্তা হয়ে আসছি, এক্ষুনি আসবো বলেই কল কেটে ড্রাইভারকে তাড়াতাড়ি গাড়ি চালাতে বলে। হঠাৎই আশেপাশে সব থেমে যায়। একটু সামনের দোকানে শ্রীনিবাস বসা। দেবীর গল্পে পরে আসছি, আগে চলেন ঘুরে আসি রাঘুনন্দনের কাছে। সকাল হতেই রাঘুনন্দনের সৎ মা আর সৎ বোন আসে। সৎ মা নেকা কান্না করতে করতে রাঘুকে জড়িয়ে ধরে। আসলে কিছুদিন আগেই রাঘুর বাবা মারা গেছে। সৎ মায়ের অতিরিক্ত ভালোবাসার কারণে রাঘুর কোমর তো ভেঙে যাওয়ার উপক্রম। সৎ বোনও তার বাবার ছবির সামনে দাঁড়িয়ে কান্না করতে থাকে। কিছুক্ষণ পরে উকিল দয়ালান সবাইকে জানায়, এই গ্রুপের মালিক আমার বড় ভাই আমির থালিঙ্গাম মারা যাওয়ার আগে তার উইল করে গিয়েছিল। আর উইল অনুযায়ী আমির থালিঙ্গামের 2500 কোটি সম্পত্তি থেকে তার প্রথম স্ত্রীর বড় সন্তান রাঘু পাবে 20%। এই কথা শুনে সৎ মায়ের তো মাথায় হাত। এতক্ষণ সম্পত্তির লোভে বেচারি একদম চিপকে ছিল, তারও মন খারাপ হয়ে যায়। ঠিক তখনই রাঘুর সৎ বোন ভাবে হয়তো বাকি সম্পত্তি বাবা তার নামে করে গেছে, তাই খুশি হয়ে নেকা কান্না শুরু করে দেয়। সৎ মা রাঘুকে ছেড়ে ঐশ্বরিয়ার কাছে চলে যায়, কিন্তু জানা যায় ঐশ্বরিয়াকে মাত্র 5% দেওয়া হয়েছে, আর বাকি সব সম্পত্তি প্রথম স্ত্রী ছোট ছেলে শ্রীনিবাসকে দিয়েছে। এই কথা শুনে তো সবার মাথায় হাত। এতক্ষণ নেকা কান্না করা ঐশ্বরিয়া তার মরা বাবাকে গালাগালি করে বলে, আমি কোর্টে গিয়ে তোদেরকে দেখে নিব বলেই চলে যায়। এদিকে রাঘু তো রেগে ফায়ার। রাঘু রেগে দয়ালানকে বলে, সব সম্পত্তি নিয়ে আমি এই বিল্ডিং কে বড় করে এশিয়ার সবচেয়ে বড় আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখেছি, আর বাবা আমার সাথে এমন করলো। তুমি তো জানো আমার কাছে অনেক টাকা থাকলেও কি হয়েছে, ছোটবেলা থেকেই আমাকে ভালোবাসার মতো কেউই ছিল না। বিদেশে আমি অনাথের মতো জীবন কাটিয়েছি। এই প্রজেক্ট কমপ্লিট করতে পারলে আমার সব স্বপ্ন পূরণ হয়ে যেত। রাঘুকে সামলাতে দয়ালান বলে, একমাত্র শ্রীনিবাস চাইলেই রাঘু সব সম্পত্তি পেয়ে যাবে। দয়ালান বলে, আমি আমার খবরই লাগিয়ে দিয়েছি, শ্রীনিবাসকে খুঁজে বের করেছি, সে এখন চেন্নাইতে আছে। ঠিক তখনই দয়ালানের জুনিয়র এসে বলে, অ্যাসিস্ট্যান্ট কমিশনার শ্রীনিবাসের নম্বর পাঠিয়েছে। দয়ালান শ্রীনিবাসকে কল দিলে শ্রীনিবাস অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কে? দয়ালান বলে, আমি তোমার বাবা ছোট ভাই, তোমার চাচা। শ্রীনিবাস রেগে অটো থেকে নেমে বলে, মা মারা যাওয়ার আগে বলেছিল তোমরা কিভাবে আমাদের সাথে অন্যায় করেছো, আর এটাও বলেছিল তোমরা নাকি আমাকে খুঁজতে আসবে, তখন আমি যেন তোমাদেরকে জুতা দিয়ে মারি। দয়ালান বলে, এভাবে বলো না, আমি তোমার চাচা। শ্রীনিবাস 10টা গালি দিয়ে কল কেটে দেয়। গল্প চলে আসে দেবীর কাছে। দেবী দাউসির সাথে দেখা করতে বৌদ্ধ মন্দিরে আসে। দাউসি বলে, দেখো দেবী, আমি আমার জীবনে বহু আত্মার সাথে যোগাযোগ করেছি, কিন্তু অনেক কষ্ট করেও স্যামের সাথে যোগাযোগ করতে পারিনি। তার মানে হয়তো সে তোমার সাথে কথা বলতে চায় না, নয়তো ওর আত্মা ভয়ানক কোনো এক জগতে আটকে আছে, আর এমন আত্মার সাথে যোগাযোগ করতে হলে আমাদেরকে ওই ভয়ানক জগতে যেতে হবে, আর সেটা অনেক বিপজ্জনক। ছোট একটা ভুলের কারণেও আমরা ওই দুনিয়ায় গিয়ে আজীবনের জন্য আটকে যেতে পারি, তাই যা করবে ভেবে চিন্তে করো। দেবী বলে, আমার পক্ষে এভাবে থাকা আর সম্ভব না। আমি জানতে চাই স্যামের সাথে আসলে কি হয়েছে, তাই আমি যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত। দাউসি অনেকটা বাধ্য হয়েই বিশেষ সেই ধ্যানের প্রস্তুতি নিতে বলে। সব প্রস্তুতি শেষে দাউসি দেবীকে বিশেষ এক কলম দিয়ে বলে, স্যাম এই কলমের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবে, আর মনে রেখো আমি যখনই চলে আসার আদেশ দিব তুমি চলে আসবে, আমি যা বলবো তাই করবে, তুমি আমার কথা না শুনলে আমরা বিপদে পড়ে যাব। দেবী রাজি হলে দাউসি বাকি সকলকে মন্ত্র জপ করতে বলে। রিচার্ড পাশে বসে সব দেখতে থাকে। মন্ত্র পড়ার কিছুক্ষণ পরেই একটা সুতায় টান দিতেই দেবী অন্ধকারে ঘেরা এক জগতে পড়তে থাকে। দেবী দেখে সিঁড়ির মতো এক জায়গা, আশেপাশে সব আত্মারা বিভৎস চিৎকার করে সাহায্য চাইছে। দেবীর হাত আপনা আপনি হেল্প লিখতে থাকে। দেবী দুই কান চেপে কোন রকমের সিঁড়ি বেয়ে ওঠে। একটু সামনে অনেকগুলো কবর, তার সামনেই বিশাল বড় এক টাওয়ার। টাওয়ারের মাথায় জ্বলন্ত আগুনের গোলা, আর তার ঠিক নিচেই পর্দায় ঘেরা এক ঘরে সিংহাসনের মতো জায়গায় কে যেন বসে আছে। হঠাৎ এক আলোর ঝলকানি, আর আশেপাশে সব কেমন যেন বদলে যায়। হঠাৎ কারো পা দেবীর ঘায়ে লাগতেই দেবী ভয়ে ভয়ে উপরে তাকিয়ে দেখে তার মাথার উপরে হাজার হাজার লাশের সারি, সবই অদ্ভুত কালো চাদরে মোড়ানো। হঠাৎই সবাই ভয়ঙ্কর চিৎকার দিয়ে কাঁপতে শুরু করলে দেবী ভয়ে চোখ বুজে চিৎকার করতে থাকে। এদের মাঝেই কিছু একটা দেখে দেবী হঠাৎ থমকে যায়। চাদরে মোড়ানো এক আত্মাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে দেবী বলে, স্যাম। দেবী সেই আত্মার দিকে ধীরে ধীরে এগিয়ে যায়। হঠাৎই পেছন থেকে দাউসি বলে, দেবী এখনই বের হয়ে আসো। কিন্তু সামনে সেই আত্মা বলে, দেবী দয়া করে আমাকে বাঁচাও দেবী। দেবী সেই আত্মার দিকে এগিয়ে যেতে গেলেই দাউসি বলে, দেবী ওটা স্যাম না, আমাদের দুনিয়ার এক আত্মা যে আমাদের কাছে সাহায্য চাচ্ছে। দেবী তবুও সেই আত্মাকে স্যাম মনে করে কাঁদতে কাঁদতে তার দিকে এগিয়ে যায়। আসলে এই আত্মাটা শ্রীনিবাসের। শ্রীনিবাস যখন চায়ের দোকানে গিয়ে সাহায্য চাচ্ছিল, তখন লোকটাকে হাজার ডাকার পরও তাকে স্পর্শ করতে পারে না। তখন তাকিয়ে দেখে তার শরীর তো পাশের রডে ঝুলছে। এদিকে দেবী ভয়ানক সেই দুনিয়ায় স্যাম ভেবে শ্রীনিবাসের আত্মার কাছে যেতে গেলেই শ্রীনিবাসের আত্মাও কাঁপতে শুরু করে। ভয়ে দেবী পিছিয়ে যেতে থাকে, আর এক এক করে আত্মা তার পায়ের কাছে পড়তে থাকে। বাস্তব
দুনিয়ায় দেবীর শরীর মেঝেতে পড়ে গেলেও হাত তখনও চলছে। দেবী হেল্প হেল্প লিখেই যাচ্ছে। ডাউসি বিশেষ এক জিনিস ধরে দেবীর আত্মাকে ফেরানোর চেষ্টায় ব্যস্ত। এদিকে শ্রীনিবাসের শরীরে হঠাৎই তার আত্মা ফিরে আসে আর সে জোরে একটা নিঃশ্বাস নেয়। ডাউসি হঠাৎ লক্ষ্য করে পেন্সিলের কালির বদলে লাল রক্ত বের হচ্ছে আর লেখা উঠেছে এটার পুনরাবৃত্তি হতেই থাকবে। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় কাগজে একই চেহারার দুইটা মুখ পাশাপাশি আঁকা, যেটা দেখতে শ্রীনিবাস আর রাঘুর মতো। প্রশ্ন হলো এদের দুজনের সাথে স্যাম অথবা দেবীর কি সম্পর্ক? গল্প চলে আসে 6 বছর পরে জুন মাসের 5 তারিখে 2021 সালে। বৌদ্ধ মন্দিরে কিছু সন্ন্যাসী এসে দাউসিকে লাল কাপড়ে মোড়া একটা জিনিস দিয়ে বলে লামা তোমাকে এটা পাঠিয়েছে। 100 জন সন্ন্যাসী টানা 6 মাস বিশেষ পূজা আর একটানা মন্ত্র উচ্চারণ করে এই ফুরবাকে শয়তানের শক্তি ধ্বংস করার জন্য বানিয়েছে। শয়তানের শক্তিকে ধ্বংসের জন্য মহাকালা মহায়ানা পূজার সময় এই ফুরবা তোমাদেরকে এবং শ্রীনিবাসকে সাহায্য করবে। দাউসি ফুরবাটা বুদ্ধের মূর্তির কাছে রেখে দেয়। রিচার্ড তার হাসপাতালে এসে ডক্টরকে জিজ্ঞেস করে শ্রীনিবাসের অবস্থার কোনো উন্নতি হয়েছে। ডক্টর জানায় সব আগের মতোই আছে। রিচার্ড হাসপাতালের সিকিউরিটি হেডকে ডেকে জিজ্ঞেস করে শ্রীনিবাসকে এখান থেকে শিফট করার ব্যবস্থা হয়ে গেছে। সিকিউরিটি ইনচার্জ বলে আসলে আজ কোর্টে শ্রীনিবাসের কেসের হিয়ারিং, এখন ওকে সরানোতে হাসপাতালে কোনো আইনি সমস্যায় পড়তে হয়, তাই হাসপাতাল চিন্তায় আছে। রিচার্ড বলে আমি সব সামনে নিব, তুমি এক্সিটের সব ক্যামেরা বন্ধ করে শ্রীনিবাসকে নেওয়ার ব্যবস্থা করো। কিছুক্ষণ পরেই অ্যাম্বুলেন্সে করে শ্রীনিবাসকে নিয়ে যাওয়া হয়। গল্প চলে আসে দিল্লিতে। আজ কোর্টের ফাইনাল হিয়ারিং। রাঘুর পক্ষের উকিল দয়ালান কোর্টকে বলে আমার মক্কেল রাঘুর বড় ভাই শ্রীনিবাস গত 6 বছর ধরে লাইফ সাপোর্টে আছে, তাই মানবিক স্বার্থে আমি কোর্টের কাছে আর্জি জানাচ্ছি যেন তার লাইফ সাপোর্ট খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়। ঠিক তখনই শ্রীনিবাসের পক্ষের উকিল বলে যদি শ্রীনিবাসকে লাইফ সাপোর্ট থেকে বের করা হয় তাহলে সে মারাও যেতে পারে। তার নামে কোটি টাকার সম্পদ আছে যা খুব সহজেই রাঘু পেয়ে যাবে। দয়ালান বলে 120 জনের বেশি ডক্টর এবং একাধিকবার টেস্ট করার পর ফাইনাল রিপোর্টে এসেছে শ্রীনিবাসের ফিরে আসার কোনো সম্ভাবনাই নেই। আমি সেই রিপোর্ট কোর্টে পেশ করেছি। শ্রীনিবাস আর রাঘুর সৎ বোন ঐশ্বরিয়া বহুবার আমাদের সাথে কোর্টের বাইরে ব্যাপারটা মিটমাট করতে চেয়েছে, কিন্তু আমরা কোর্টের বাইরে কোনো ডিল করতে চাই না। শ্রীনিবাস প্রতিটা মিনিট কষ্ট ভোগ করছে, তাই লাইফ সাপোর্ট খুলে দিয়ে শ্রীনিবাসকে একটা শান্তিপূর্ণ মৃত্যু দেওয়া উচিত। রাঘু আর চোখে ঐশ্বরিয়া আর থিরুর দিকে তাকায়। কোর্ট থেকে বের হয়ে ঐশ্বরিয়া দেবীকে ফোন করে জানায় রাঘু কেসটা জিতে গেছে। তারা খুব তাড়াতাড়ি হাসপাতালে গিয়ে শ্রীনিবাসকে ভেন্টিলেটর থেকে বের করবে। তোমার রাঘুর সাথে কথা বলে সব জানানো উচিত। দেবী অবাক হয়ে বলে আমি রাঘুকে কিভাবে রাজি করাবো? তুমিই তো বলেছিলে রাঘু কারো কথা বিশ্বাস করে না। ঐশ্বরিয়া বলে আমি জানি, কিন্তু তবুও আমি তোমাকে সাহায্য করতে চাই। তুমি রাঘুর সাথে কথা বললে ওকে ঠিকই মানাতে পারবে, তা না হলে বিশেষ পূজার জন্য করা তোমার সব পরিশ্রম বৃথা যাবে। বলেই কল রেখে ঐশ্বরিয়া গাড়িতে করে হাসপাতালের দিকে রওনা হয়। দেবীও ভীষণ চিন্তায় পড়ে যায়, তার এখন ঠিক কি করা উচিত। ঐশ্বরিয়ার পক্ষের উকিল বেশ রেগে হাসপাতালের স্টাফদের বলে আমাদের অনুমতি ছাড়া আপনারা কিভাবে রোগীকে শিফট করতে পারেন? এটা একটা কোর্টের অর্ডার। ঠিক তখনই রাঘু আর দয়ালান সেখানে হাজির হয়। পরিস্থিতি বুঝে দয়ালান বেশ রেগে বলে হাসপাতালের চেয়ারম্যানকে এখনই ডেকে আনো। ঠিক তখনই দেবী আর রিচার্ড সেখানে আসে। রিচার্ড নিজের পরিচয় দিয়ে বলে আমি আপনাদের সাথে পার্সোনালি কথা বলতে চাই, প্লিজ আমাকে ব্যাপারটা বোঝানোর সুযোগ দিন। দয়ালান রেগে বলে শ্রীনিবাসকে না পাওয়া গেলে আমি এই হাসপাতাল বন্ধ করিয়ে দিব। রিচার্ড বলে আমরা চাইলে শ্রীনিবাসকে বাঁচাতে পারি। রাঘু রেগে বলে আজকে দিনের জন্য আমি 6 বছর অপেক্ষা করেছি, এই দেখো কোর্ট অর্ডার। বলেই কোর্ট অর্ডার রিচার্ডের দিকে ছুড়ে মারে। দেবী বলে বোঝার চেষ্টা করুন, আমি আপনার বোন ঐশ্বরিয়াকে সব জানিয়েছি, সে জানে শ্রীনিবাসকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। রাঘু রেগে বলে তার মানে সবকিছুর পেছনে ঐশ্বরিয়া আছে? আমি তোমাদের কাউকে ছাড়বো না, আমি আজই শ্রীনিবাসের মৃত্যু দেখতে চাই। দেবী এবার রাগ সামলাতে না পেরে বলে যদি শ্রীনিবাস মারা যায় তাহলে তুমিও মারা যাবে। 2015 সালের 6 জুন তুমিও মারা যেতে পারতে, তোমার সাথে ঠিক একই ঘটনা ঘটেছে যা ওই দিন শ্রীনিবাসের সাথে হয়েছিল। রাঘুর মনে পড়ে সেদিন যখন সে উঁচু বিল্ডিং এর ছাদে দাঁড়িয়ে দয়ালার সাথে কথা বলছিল তখন সে পা পিছলে ছাদ থেকে পড়ে যায়। সে যখন নিচে পড়ছিল তখন ধুলোর মধ্যে ভয়ঙ্কর এক চেহারা ভেসে উঠেছিল, যেন সেটা মুখ হা করে তাকে গিলতে চাচ্ছে। কিন্তু সৌভাগ্যক্রমে উপরে একটা জাল থাকায় রাঘু সেই জালে আটকে যায়। অন্যদিকে শ্রীনিবাস সেই ঘরে জানালা দিয়ে পালাতে গিয়ে একটা রডের উপরে পড়লে রডগুলো তার পেটে ঢুকে যায়। ঠিক একইভাবে রাঘু যখন জালে ঝুলেছিল তখন তার নিচে একটা রড ছিল। তার শরীরে
শরীরের ভারে জাল সহ সে ধীরে ধীরে রডের দিকে এগিয়ে গেলে রডটা তার পেটে ঢুকে যায়। শ্রীনিবাসের আত্মা তখন সবার কাছে তার ভাইয়ের জন্য সাহায্য চাচ্ছিল। ঠিক একই সময় দেবী দাওশির কাছে এসে নিজেকে শয়তানের রাজ্যে নিয়ে যায়। দাওশির মন্ত্রের জোরে রাঘু একা একাই আবারও উপরে উঠে আসে। এদিকে শ্রীনিও মরতে মরতে বেঁচে যায়, কিন্তু সারা জীবনের মতো কোমায় চলে যায়। গল্প আবারও বর্তমানে আসে। সেদিনের কথা ভাবতেই রাঘুর হাত একা একাই তার পেটে চলে যায়, যেখানে রড ঢুকে গিয়েছিল। দেবী রাগী গলায় বলে, সেদিন তুমি শ্রীনিবাসের জন্য বেঁচে গিয়েছিলে, কিন্তু আজ যদি ও মারা যায় তাহলে তুমিও ওর সাথে মারা যাবে। দয়ালান অবাক হয়ে বলে, তুমি আসলে কি বলতে চাচ্ছ? সবাই দাওশির আশ্রমে আসলে দাওশি বলে, প্রকৃতিতে অনেক মহৎ আর আশ্চর্য জিনিস ছড়িয়ে ছিটিয়ে আছে। রাঘু আর শ্রীনিবাস একজন আরেকজনের সাথে জড়িয়ে আছে। ওরা একই সময় জন্মেছে, বড় হয়েছে, ঠিক সেভাবেই একই সাথে মারা যাবে। ওরা যদি 1000 মাইল দূরেও থাকে তবুও ওদের মৃত্যু একই সময় একই সাথে হবে। এটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত। শ্রীনিবাসের সাথে যা হবে রাঘুর সাথেও ঠিক তাই হবে। দয়ালান অবাক হয়ে রিচার্ডকে জিজ্ঞেস করে, আপনি এসব কিভাবে জানলেন? রিচার্ড বলে, আমার একমাত্র ছেলে স্যাম আর তার বন্ধুরা বেশ অদ্ভুতভাবেই মারা যায়। পুলিশ এটাকে আত্মহত্যা বলে সবার কেস ক্লোজ করে দিয়েছিল, কিন্তু এর পেছনে একটা রহস্য আছে। 2015 সালের 6 জুন স্যামের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী ছিল। সেদিন আমরা স্যামের আত্মার সাথে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু সেদিন স্যাম নয় বরং শ্রীনিবাস আর তোমার আত্মা কথা বলেছিল। বিশেষ পূজা চলাকালীন সময় দেবী, রাঘু আর শ্রীনিবাসের ছবি আঁকে। আমরা বুঝতে পেরে যাই তোমাদের সাহায্য লাগবে, কিন্তু আমরা যখন শ্রীনিবাসকে খুঁজে পাই ততক্ষণে ওর সাথে দুর্ঘটনা ঘটে গেছে আর ও তখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। এরপর শ্রীনিবাসকে হাসপাতালে আনা হলে দ্রুত তার অপারেশন করা হয়। অপারেশন শেষে রিচার্ড বলে, আঘাতের কারণে ওর শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে। আমরা চাইলে ওকে লাইফ সাপোর্টে রেখে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারি। এরপর শ্রীনিবাসের ব্যাপারে খোঁজ নিতে গিয়ে আমরা সেই অভিশপ্ত দুনিয়ার কথা জানতে পারি। পুলিশ দেবীকে জানায়, শ্রীনিবাসের বন্ধুরা মারা যাওয়ার পরে কেউ একজন ওদের বাসায় ঢুকে কিছু একটা চুরি করে নিয়ে গেছে, তাই তুমি ওখানে বেশিক্ষণ না থেকে দ্রুত চলে এসো। এরপর দেবী শ্রীনিবাসের বাসায় গিয়ে শ্রীনিবাসের বন্ধু রাঘবের লাইব্রেরি কার্ড খুঁজে পায়। এই একই লাইব্রেরিতে স্যামও বই পড়তে যেত। লাইব্রেরিতে গিয়ে জিজ্ঞেস করলে লাইব্রেরিয়ান জানায়, স্যাম আর রাঘবের দেখা হওয়ার কোনো সম্ভাবনাই নেই। স্যাম মারা যাওয়ার 3 বছর পরে রাঘব এখানকার মেম্বার হয়। দেবী বলে, আমি শিওর এদের দুজনের মধ্যে কোনো না কোনো কানেকশন তো অবশ্যই আছে। ওরা কোন বইগুলো পড়তো সেই লিস্টটা কি দেখতে পারি? রিচার্ড আর দেবী তাদের দুজনের বুক লিস্ট মিলিয়ে দেখা শুরু করে। দেবী দ্রুত লাইব্রেরিয়ানের কাছে এসে বলে, মারা যাওয়ার আগে ওরা দুজনই একটা বই পড়েছিল। বইটার নাম আংসাং কিং অফ এ ফলেন কিংডম। ওই বইটা আমাকে দেন। লাইব্রেরিয়ান চেক করে বলে, রাঘবান এই বইটা শেষবারের মতো পড়তে নিয়ে গিয়েছিল, কিন্তু সেটা আর ফেরত আসেনি, আর এই বইয়ের কোনো কপিও আমাদের কাছে নেই। দেবীর মনে পড়ে পুলিশ অফিসার জানিয়েছিল ওদের মৃত্যুর পর কেউ একজন এসে কিছু একটা চুরি করে নিয়ে গেছে। এটা মনে পড়তেই দেবী রিচার্ডকে বলে, ওই বইয়ের মাঝেই কিছু একটা আছে। দেবী লাইব্রেরিয়ানকে বলে, স্যাম আর রাঘবানের আগে এই বইটা আর কে কে পড়েছিল আমাকে সেই লিস্ট দেন। লাইব্রেরিয়ান রেকর্ড চেক করে অবাক হয়ে বলে, অদ্ভুত বিষয় হলো এই বইটা লাইব্রেরি থেকে প্রতি 6 বছর পর পর একবার পড়ার জন্য নেওয়া হতো, কিন্তু কেউই বইটা ফেরত দিয়ে যায়নি। পুরনো লাইব্রেরিয়ান বইটা রিকভার করেছে বলেই লাইব্রেরিয়ান দেবীকে একটা লিস্ট দেয়, যেখানে সেই সবার নাম আছে যারা বইটা পড়ার জন্য নিয়ে গিয়েছিল। দেবী আর রিচার্ড খোঁজ নিয়ে জানতে পারে লিস্টে যার যার নাম আছে তারা কেউই আর বেঁচে নেই। পুলিশ জানায় এই সবারই বেশ রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। কেস সলভ করতে না পেরে ডিপার্টমেন্ট এটাকে আত্মহত্যা বলেই কেস ক্লোজ করে দেয়। আর একটা অবাক করার বিষয় হলো পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী তাদের সবার মৃত্যুই জুন মাসের 6 তারিখে হয়েছিল। বিষয়টা জেনে দেবী আর রিচার্ড আরো গভীরে গিয়ে ব্যাপারটা জানার চেষ্টা করে। অনেক খোঁজাখুঁজির পরে তারা রাঘবান সহ বাকি বন্ধুদের কেসে পাওয়া এভিডেন্স গুলো খুঁজে পায়। সেখানে রাঘবানের লেখা একটা বই ছিল যার নাম রাঘবাস ডিমন্টে কলোনি স্ক্রিপ্ট। রিচার্ড বলে এটা প্রতি 6 বছর পর পর লেখা হয়েছে। কেউ একজন এই ডিমন্টে হাউসে ঢুকবে আর তার ঠিক 6 মাস পর 6 জুন তারা একটা লকেট দেখতে পাবে। এই লকেটটাই শয়তানের দুনিয়ার সাথে যোগাযোগের একটা মাধ্যম হিসেবে কাজ করে। ওই ঘরে যে ঢুকবে সেই মারা যাবে আর শয়তানের কাছে নিজেকে সমর্পণ করবে। যারা মারা যাবে তাদের আত্মা মুক্তি না পেয়ে ওই শয়তানের দুনিয়ায় কষ্ট পেতে থাকবে। আরেকটা কথা, ওই বইতে লেখা ছিল যে বছর এই মৃত্যুকে আটকানো যাবে সেই বছর শয়তানের এই খেলা পুরোপুরি শেষ হয়ে যাবে। আগামীকাল 6 জুন যারা ওই বইটা পড়েছে তারা অবশ্যই কাল ওই বাড়িতে আসবে। আমরা চাইলে শয়তানের কবল থেকে শ্রীনিবাস সহ বাকি সবাইকে বাঁচাতে পারি। এবার রিচার্ড রাঘুকে অনুরোধ করে বলে, এটা শুধু তোমার জীবনের ব্যাপার না, একজন বাবা তার ছেলের আত্মার শান্তির জন্য তোমাকে অনুরোধ করছে। ওর আত্মা এখনো ওখানে কষ্ট পাচ্ছে, তাই আমি হাত জোর করে তোমার কাছে অনুরোধ করছি আমার ছেলের জন্য হলেও রাজি হয়ে যাও। রাঘু এবার ব্যাপারটা বুঝতে পেরে রাজি হয়ে যায়। দেবী আর রিচার্ড স্যামের কবর জিয়ারত করতে যায়। রাঘু নিজের আসন্ন মৃত্যুর কথা ভেবে ভীষণ চিন্তায় আছে। আজ জুন মাসের 6 তারিখ, বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। সবাই রিচার্ডে একটা পুরনো নার্সিং
নার্সিংহোমে আসে যেখানে শ্রীনিবাসকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। রিচার্ড দয়ালান আর রাঘুকে বলে, দাওশির কথা মতো আমরা যদি মহাকালা মহায়ানা যজ্ঞ করতে চাই তাহলে সেটা ওই হাসপাতালে করা সম্ভব নয়, তাই আমরা শ্রীনিবাসকে এখানে নিয়ে এসেছি। কথা বলতে বলতেই শ্রীনিবাসের ক্যাবিনের সামনে এসে দেখে দাওশি আর তার সহকারীরা আগে থেকেই সেখানে উপস্থিত হয়ে গেছে। দয়ালান শ্রীনিবাসকে দেখে অবাক হয়ে রাঘুকে বলে, ও একদম তোমার মতো দেখতে। রাঘু দাওশি আর তার সহকারীদের দেখে বেশ রেগে রিচার্ডকে বলে, তুমি বলেছিলে আমরা কোনো বড় শয়তানকে ধ্বংস করতে যাচ্ছি, কিন্তু এদের চেহারা দেখে মনে হচ্ছে না এরা এত বড় শয়তানের শক্তির সাথে লড়াই করতে পারবে। দেবী এবার রাগী গলায় বলে, তোমার যদি এখনো আমাদেরকে বিশ্বাস না হয় তাহলে তুমি শ্রীনিবাসকে নিয়ে যেতে পারো। রাঘু বলে, তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো? দাওশি রাঘুকে বলে, তুমি যাদেরকে অবজ্ঞা করছো তারা গত কয়েক বছর ধরে এই যজ্ঞের জন্য প্রস্তুত হচ্ছে। ওরা সুদূর তিব্বত মন্দির থেকে এখানে যজ্ঞ করার জন্য এসেছে। তুমি থাকতে কেউ শ্রীনিবাসের জীবন নিতে পারবে না, তুমি এখানে থাকাটাই যথেষ্ট। বাকিরা সবাই ডেমন্টের হাউসে যাবে যেন খারাপ কিছু না হয়। রিচার্ড বলে, আমি এখান থেকে শ্রীনিকে মেডিকেল সাপোর্ট দিতে চাই। দেবী ডেমন্টে করণিতে যাক। দাওশি মাথা নাড়িয়ে সাই দিলে দাওশি সহ বাকি সবাই সেই ডেমন্টের হাউসে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। দাওশি, দেবী, দয়ালান আর রাঘু ডেমন্টের কলোনিতে এসে দেখে কলোনির বাইরে গার্ড বসানো হয়েছে। দয়ালানকে আসতে দেখে ইন্সপেক্টর আনবুয়ার আসান এগিয়ে এসে বলে, আমি পুরো জায়গাটা ব্লক করে দিয়েছি যেন কেউ এখানে আসতে না পারে। এখন পর্যন্ত কেউ এই বিল্ডিং এর মধ্যে যায়নি। তীব্র বৃষ্টির মধ্যে ছাতা হাতে সবাই বাসাটার দিকে এগিয়ে যায়। রাঘু কলোনির বাইরে তার গাড়িতে বসে অপেক্ষা করছিল। ঠিক তখনই ঐশ্বরিয়াকে সেখানে আসতে দেখে গাড়ি থেকে নামে। ঐশ্বরিয়া ভাইকে দেখে বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম যে শ্রীনিবাস মারা গেলে তোমার জীবন হুমকির মধ্যে পড়বে। তুমি আমাকে বিশ্বাস করোনি। তুমি ভেবেছো আমি টাকার জন্য ইচ্ছা করে কেসটাকে এত বছর টেনে এনেছি। আমি শুধু তোমার ভালো চাইতাম। আমি থাকতে তোমার কিছুই হবে না বলেই সে গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। ঐশ্বরিয়া যেতেই রাঘু রেগে বলে, বেশ ভালোই অভিনয় করতে পারে। ঠিক তখনই রাঘু সেই বাসাটার মধ্য থেকে একটা আওয়াজ শুনতে পায়, কিন্তু দয়ালান জানায় সে এমন কোনো আওয়াজ শুনতে পায়নি। ঠিক তখনই আবারও জোরে চিৎকার করার আওয়াজ আসে। গার্ডে থাকা একজন বলে, কেউ হয়তো আমাদের চোখ ফাঁকি দিয়ে বাসার ভেতরে গেছে। রাঘু এক মুহূর্ত দেরি না করে তাকে বাঁচাতে দৌড়ে বাসার ভিতরে চলে যায়। তার পিছু পিছু দয়ালান আর কিছু পুলিশ অফিসারও ভেতরে যায়। দাওশি চিৎকার করে বলে, তুমি ভেতরে যেও না, এটা হয়তো শয়তানের ফাঁদ। দেবী যেতে চাইলে দাওশি তাকে বাধা দিয়ে মন্ত্র পড়া শুরু করে। বাসার ভেতরে যেতেই রাঘু কাউকে দেখতে পায় না। ঠিক তখনই উপরতলা থেকে কারো চিৎকারের শব্দ আসলে সে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। এদিকে দয়ালান আর পুলিশের টিম এসে রাঘুকে কোথাও দেখতে না পেয়ে এদিক সেদিক খোঁজা শুরু করে। রাঘু উপরে আসতেই দেখে দুইজন মেয়ে সেখানে দাঁড়িয়ে ভয়ে কাঁপছে। রাঘু এগিয়ে এসে জিজ্ঞেস করে, তোমরা কারা আর এখানে কি করছো? কিন্তু মেয়েগুলো সামনের দিকে তাকিয়ে কিছু একটা দেখে ভয়ে কাঁপছে। সামনে একটা হুইল চেয়ারে বসা মহিলা আর তার সাথে সাদা পোশাকে থাকা আরো দুইজন, যাদেরকে ডেমন্টে কলোনি একে ডেমন্টের স্ত্রী আর তাদের নার্স হিসেবে দেখানো হয়েছিল। মেয়ে দুটো ভয়ে কাঁপছে, কিন্তু রাঘু তাদের দেখতে পাচ্ছে না। ঠিক তখনই একটা মেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেলে রাঘু দ্রুত তাকে কাঁধে তুলে বেরিয়ে আসে। অন্য মেয়েটাও কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে দয়ালানরা আর দুটা মেয়েকে খুঁজে পায়। তাদের অবস্থা খুবই খারাপ। দেবী মেয়েগুলোর কাছে কোনো লকেট আছে কিনা চেক করতে চাইলেও মেয়েগুলোর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। রাঘু, দাওশি আর দেবী মিলে একটা গাড়িতে করে হাসপাতালের দিকেই যাচ্ছে। অন্যদিকে দুইটা গাড়িতে করে 4 জন মেয়েকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। যে মেয়েটার জ্ঞান আছে সে ক্রমাগত কান্না করেই যাচ্ছে। ঠিক তখনই দেবীর গাড়ি পাংচার হয়ে যায়। এদিকে 4 জন মেয়েকেই হাসপাতালে আনা হয়েছে। 3 জন মেয়ের অবস্থা এতই খারাপ যে তাদের শরীর কাঁপছে। দয়ালান দেখে যে মেয়েটা সুস্থ আছে সে তখনও কান্না করছে। এদিকে দেবী শ্রীধারকে কল করে গাড়ি আনায়। দেবী রাঘুকে বলে, তোমার আঙ্কেলকে কল করে জিজ্ঞেস করো ওরা কোন হাসপাতালে গেছে। রাঘু দয়ালানকে কল করে কিন্তু তার ফোন গাড়িতেই ফেলে এসেছে। দেবী বলে, কাছেই আমার রেস্টুরেন্ট, যতক্ষণ না ওদের সাথে যোগাযোগ হচ্ছে ততক্ষণ আমরা গিয়ে আমার রেস্টুরেন্টে অপেক্ষা করি। রাঘু হ্যাঁ বললেই শ্রীধার গাড়ি চালাতে শুরু করে। সবাই রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি থামতেই দেবী শ্রীধারকে রাঘুর গাড়িটা ঠিক করতে পাঠায়। দাওশি আর রাঘুকে নিয়ে দেবী রেস্টুরেন্টের ভিতরে চলে গিয়ে সব লাইটগুলো জ্বালিয়ে দেয়। দাওশি দেবীকে ডেকে বলে, আমি ডেম্পোর সাথে কথা বলতে চাই। দেবী রিচার্ডকে ফোন করে ব্যাপারটা জানালে রিচার্ড ডেম্পোকে দাওশির সাথে ফোনে কথা বলতে বলে। দাওশি বলে, আমরা যা আন্দাজ করেছিলাম তাই হতে যাচ্ছে। শ্রীনিবাসের জীবন ঝুঁকিতে আছে। সবকিছু যদি আমাদের হাতের বাইরে চলে যায় তাহলে মন্ত্রপুত ফুরবার ব্যবহার করো। যাই হয়ে যাক না কেন এটা যেন পড়ে না যায়। তুমি মহায়ানা যজ্ঞ শুরু করে দাও। ডেম্পো মহায়ানা পূজা শুরু করলে শ্রীনিবাসের উপরে একটা হলুদ রঙের মন্ত্রপুত কাপড় বিছিয়ে দেওয়া হয়। তার হাত পা বিছানার সাথে বেঁধে তার সামনে 9টা মোমবাতি জ্বালায়। ডেম্পো আর তার বাকি সহযোগীরা তার সামনে বসে মন্ত্র জপ করা শুরু করে। রিচার্ড কেবিনের দরজা দিয়ে এসব দেখছে। এদিকে দেবী দাওশিকে কি হয়েছে জিজ্ঞেস করলে দাওশি জানায় মেয়েগুলো ভয়ঙ্কর কিছু একটা দেখেছে। হাসপাতালের ডক্টর 3 জন মেয়ের চেক আপ করে বলে ওদের 3 জনই বড় ধরনের প্যানিক অ্যাটাক করেছে। এই অবস্থায় আমরা ওদের উপরে কোনো ট্রিটমেন্ট চালাতে পারবো না। এবার দয়ালান
দয়ালান কাঁদতে থাকা সে মেয়েটার কাছে এসে বলে, তোমরা কারা আর এত সিকিউরিটির মাঝেও ওই বাসার ভেতরে গেলে কিভাবে? মেয়েটা ভীষণ ভয় পেয়ে বলে, আমি যদি আপনাকে সব বলি আপনি বিশ্বাস করবেন না। অফিসার বলে, তুমি নির্ভয়ে আমাদেরকে সব বলো। মেয়েটা বলে, আমরা মহাবলীপুরমের এসএনকে কলেজে পড়ি, আমরা হোস্টেলে আমাদের রুমেই ছিলাম। হঠাৎ একটা তীব্র আলো জ্বলে উঠলো, চোখের পলকে আমরা ওই ডেমন্টে হাউসে পৌঁছে যাই। আমরা কলেজের লাইব্রেরিতে একটা বই খুঁজে পেয়েছিলাম। যখনই আমরা বইটা পড়া শুরু করি তখনই আমরা আমাদের রুমে এক অদ্ভুত শক্তি অনুভব করি। এরপরে আমরা আমাদেরকে ডেমন্টে হাউসে আবিষ্কার করি। আমরা জানি না এসব কিভাবে হয়েছে। দয়ালান অবাক হয়ে বইয়ের নাম জিজ্ঞেস করলে মেয়েটা কাঁপতে কাঁপতে বলে, আনসাং কিং অফ এ ফলেন কিংডম। বইয়ের নাম শুনে দয়ালান ভয়ে কেঁপে ওঠে, কারণ এটা তো সেই অভিশপ্ত বই। দেবীর রেস্টুরেন্টে কেউ একজন খাবার ডেলিভারি নিতে এসেছে। দরজা খুলতে না পেরে সে দরজা ধাক্কিয়েই যাচ্ছে। দেবী বলে, দরজা তো খোলাই আছে, আপনি ভেতরে আসেন। বলেই সে খাবার নিয়ে দরজা খুলতে চাইলেও কোনো একটা অদৃশ্য শক্তির কারণে দেবী ছিটকে দূরে সরে যায়। এটা দেখে রাঘু এগিয়ে গিয়ে দরজার হাতলে হাত রাখে। দেবী ভয়ের চোখে রাঘুর দিকে তাকিয়ে আছে, কারণ সে যখন দরজায় স্পর্শ করার চেষ্টা করছিল তখন সে ছিটকে দূরে সরে গিয়েছে। ঠিক তখনই কোনো এক অদৃশ্য শক্তি রাঘুর ঘাড় ধরে টেনে দূরে নিয়ে ফেলে। এদিকে দেবী অর্ডার করতে আসা লোকটাকে জানালার এপাশ থেকে ডাকতে থাকে, কিন্তু লোকটা কিছুই শুনতে পায় না। সে তার স্ত্রীকে কল করে বলে, তুমি কোন রেস্টুরেন্টে খাবার অর্ডার করেছো? এই রেস্টুরেন্ট তো বন্ধ। আসলে লোকটা ভেতরে থাকা দেবী বা অন্য কাউকে দেখতে পাচ্ছে না। লোকটা তার স্ত্রীকে কল করে বলে, রেস্টুরেন্টে তো কেউ নেই। এদিকে দেবী চিৎকার করে লোকটাকে বলে, আমরা সবাই ভেতরে আছি, আপনি প্লিজ যাবেন না। কিন্তু লোকটা চলে যায়। রাঘু দ্রুত তার ফোনটা মেঝে থেকে তুলে দেখে তার ফোনে কোনো নেটওয়ার্ক নেই। দেবী দেখে তার ফোনেও নেটওয়ার্ক নেই। রাঘু রেস্টুরেন্টের ওয়াইফাই কানেক্ট করতে চাইলেও দেবী খেয়াল করে ওয়াইফাইও কাজ করছে না। ঠিক তখনই রেস্টুরেন্টের সবগুলো টিভি অন হয়ে যায়। টিভিতে দেখাচ্ছে তারা তিনজন একটা টেবিলে বসে একে অপরের দিকে তাকিয়ে আছে। দয়ালান অদিতি নামের এই মেয়েটাকে নিয়ে তার হোস্টেলে আসলে অদিতি তাদের রুমে আসতে দেখায় চারপাশটা তছনছ হয়ে আছে। ঘরের কোথাও সেই বইটা খুঁজে না পেয়ে অদিতি দয়ালানকে বলে, বইটা কোথাও পাচ্ছি না, আর আমরা তো দরজাটা ভিতর থেকে লাগিয়ে রেখেছিলাম, কিন্তু এখন এটা খোলা, তার মানে কেউ আমাদের রুমের দরজা ভেঙে বইটা নিয়ে গেছে। আমাদের সিসিটিভি চেক করা উচিত। প্রিন্সিপাল বেশ রেগে অদিতিকে ধমক দিয়ে বলে, এসব গল্প বানানো বন্ধ করো। দয়ালান প্রিন্সিপালকে থামিয়ে দিয়ে বলে, আমরা সিসিটিভি দেখলেই সব বুঝে যাব। সবাই সিসিটিভি কন্ট্রোল রুমে এসে একটা ফুটেজ দেখে অদিতি বলে, ওই যে আমরা রুমের দিকে যাচ্ছি। দয়ালান দেখে তখন রাত 11:57। দয়ালান বলে, আমরা ওদেরকে রাত প্রায় 12:10 বা 15-এর মধ্যে ওই ডেমন্টে হাউসে দেখেছিলাম। তার মানে ওদের পক্ষে এত কম সময় 40 কিলোমিটার দূরে ওখানে যাওয়াটা অসম্ভব। অদিতি বলে, এবার তোমাকে বিশ্বাস করুন, আপনি ফুটেজ চেক করুন, নিশ্চয়ই খুঁজে পাবো কে আমাদের রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকেছে। সিসিটিভি চেক করে দেখা যায় রাত 12:20 গায়ে কালো চাদর জড়িয়ে হাতে লাঠি নিয়ে ঘোরাতে ঘোরাতে কেউ একজন তাদের রুমের দিকে যাচ্ছে। প্রিন্সিপাল বলে, এটা তো আমাদের কলেজের লাইব্রেরিয়ান আলফোন্স। অদিতি বলে, যখন আমি লাইব্রেরিতে গিয়েছিলাম আলফোন্স আমাকে এই বইটা দিয়েছিল, সেই হয়তো আমাদের ঘরে ঢুকে বইটা নিয়ে গেছে। প্রিন্সিপাল আবারও অদিতিকে ধমক দিয়ে বলে, একজন সিনিয়র স্টাফের ব্যাপারে তুমি এসব কথা বলতে পারো না। অদিতি চিৎকার করে বলে, আমি মিথ্যা বলছি না, ওই লোকের কথা মতোই আমি বইটা পড়েছিলাম, না হলে আমি ওই ডেমন্টের লকেটের ব্যাপারে কিভাবে জানতে পারলাম? দয়ালান অবাক হয়ে বলে, লকেট মানে? অদিতি কাঁদতে কাঁদতে জানায়, আমরা যদি ওই বইয়ের একটা নির্দিষ্ট চ্যাপ্টার পড়ি তাহলে আমরা ডেমন্টের চেন পেয়ে যাব। ওই চেনের সাহায্যে আমরা অনেক ধরনের অদ্ভুত শক্তি ব্যবহার করতে পারবো। এসব ওই বইটাই লেখা ছিল। আমরাও শক্তি পাওয়ার লোভে সেই বইটা পড়তে থাকি। দয়ালান জিজ্ঞেস করে, তুমি ওই লকেটটা দেখেছো? অপরদিকে কিছুক্ষণ আগে খাবার নিতে আসা লোকটা গাড়িতে করে আবার তাদের রেস্টুরেন্টে এসেছে। লোকটা তার ছেলে লোকেশকে বলে, তুমি গাড়িতে থাকো, আমি খাবারটা নিয়ে আসছি। লোকেশ বলে, না, তুমি অপেক্ষা করো, আমি গিয়ে খাবার নিয়ে আসছি। বলেই গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টের দরজার কাছে আসে। দেবী, রাঘু আর দাওশী টেবিলেই বসে আছে। লোকেশ জানালা দিয়ে ভেতরে কেউ আছে কিনা দেখার চেষ্টা করে। এদিকে দেবী লোকেশকে দেখে বলে, দরজা খোলা আছে, ভেতরে আসো, তোমার খাবারটাও তৈরি। দেবী লোকেশের হাতে খাবারের প্যাকেট দিয়ে বলে, তোমাকে কি আমি এর আগেও কোথাও দেখেছি? লোকেশ বলে, আমি প্রায় এই রেস্টুরেন্টে আসি, তোমাকে এর আগেও অনেকবার দেখেছি, সবাই তোমাকে দেবী বলে ডাকে। দেবী হেসে লোকেশের হাতে খাবারের প্যাকেট দিলে লোকেশ তাকে টাকা দিয়ে দেয়। দেবী খুচরো আনতে রিসিপশনে আসে। তখনই লোকেশের হাত থেকে খাবারের প্যাকেটগুলো পড়ে গেলে রাঘু এসে তাকে সাহায্য করে। দেবীর সামনে থাকা স্ক্রিনে দেখে সিসিটিভিতে লোকেশকে দেখা গেলেও রাঘুকে দেখা যাচ্ছে না, কিন্তু রাঘু তো সেখানেই দাঁড়িয়ে আছে। দেবী সিসিটিভিতে দেখে কোল্ড স্টোরেজে কাকে যেন দেখা যাচ্ছে। দেবী ফুটেজ জুম করতেই দেখা যায় রাঘু মাথা নিচু করে কিছু একটা লিখে ধীরে ধীরে সিসিটিভি ক্যামেরা
ফায়ার বেশ কাছে আসতেই ভয়ঙ্কর একটা গলার আওয়াজ শোনা যায়। সে ডেবিকে বলে, তোমার এই চক্র আটকানোর চেষ্টা করাটা উচিত হয়নি। বলেই রাঘু মুখ তুলে তাকালে দেখা যায় রাঘুর চোখগুলো একদম সাদা। ঠিক তখনই সিসিটিভি ব্লার হয়ে যায়। হঠাৎ বাইরে প্রচন্ড জোরে বিদ্যুৎ চমকালে সেই আলোতে চারপাশটা একদম সাদা হয়ে যায়। দেবী নিজেকে এক অদ্ভুত জায়গায় আবিষ্কার করে। চারদিকে কাচের টুকরো পড়ে আছে। কাচ হাতে লেগে দেবীর হাত কেটে যায়, কিন্তু এত তীব্র আলোয় সে কোনো কিছুই স্পষ্টভাবে দেখতে পাচ্ছে না। দেবী চিৎকার করে দাওশিকে ডাকতে থাকে। ঠিক তখনই কেউ একজন তার উপর দিয়ে ছিটকে সরে যেতে গেলেই দেবী নিজেকে বাঁচাতে দ্রুত সরে যায়। এত আলোতে কোন রকমের একটা জিনিস আঁকড়ে সামনে এগোতে থাকলে দেওয়ালে 3টা ছবি দেখতে পায়। ঠিক তখনই কেউ তাকে ধাক্কা মেরে একটা রুমের ভিতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়। রুমে লাল আলো জ্বলছে আর চারিদিকে বড় বড় সব আয়না বসানো। ঠিক তখনই দেবী একটা আয়নার মধ্যে থেকে দাওশির গলার আওয়াজ শুনতে পায়। দেবী আয়নাটার কাছে যেতে দেখে দাওশির মাথা ফেটে রক্ত পড়ছে। দাওশি দেবীকে বলে, এখানে থেকো না, চলে যাও। দেবী অস্থির হয়ে দাওশিকে জিজ্ঞেস করে, এখানে কি হচ্ছে? ঠিক তখনই দেবী লোকেশের আওয়াজ শুনতে পায়। দেবী পাশে একটা আয়নার কাছে যেতেই দেখে লোকেশ কাঁদতে কাঁদতে বলছে, দেবী আমাকে বাঁচাও। লোকেশ দেবীর মতো একটা ঘরে আটকে আছে। দেবী বলে, ভয় পেও না, আমি তোমার কিচ্ছু হতে দিব না। দেবী আবারও দাওশির কাছে এসে জিজ্ঞেস করে, আমরা এখানে কেন, আর এখান থেকে বের হব কিভাবে? ঠিক তখনই দেবী দেখে দাওশির পেছনের আয়নায় আরো কিছু ঘর দেখা যাচ্ছে, যার শেষ মাথায় রাঘু দাঁড়িয়ে আছে। এদিকে লোকেশও কাঁদতে কাঁদতে বলে, এখানে কেউ একজন আছে। রাঘুকে দুই দিকের আয়না দিয়েই দেখা যাচ্ছে। রাঘু এক এক করে আয়না পার করে এগিয়ে আসতে থাকে। ঠিক তখনই দাওশের দিকের আয়নার পেছনের সব অন্ধকার হয়ে যায় আর রাঘু লোকেশের ঘরে ঢুকে পড়ে। দেবী রাঘুকে অনুরোধ করে বলে, ওকে ছেড়ে দাও, ও একটা বাচ্চা। লোকেশ দৌড়ে ঘরের দরজা খোলার চেষ্টা করে। রাঘু তার গলা ধরে টেনে উপরে তুলে উপরে থাকা লাইটের ভিতরে ঢুকিয়ে দেয়। লোকেশ ছটফট করতে করতে মারা যায়। রাঘুর চোখ একদম সাদা হয়ে আছে। দেবী লোকেশের মৃত্যু দেখে হতবাক হয়ে যায়। লোকেশের রক্ত মেঝেতে গড়িয়ে পড়ে, কিন্তু দেবী আর দাওশি দেখে রক্ত তাদের উপরে পড়ছে। রাঘু রাগী চোখে দেবীর দিকে এগিয়ে আসতে গেলেই হুট করেই পেছনের লাইট বন্ধ হয়ে যায়। সেই সাথে রাঘুও গায়েব হয়ে যায়। ঠিক তখনই দাওশি আর দেবীর পাশে থাকা একটা বেসিন থেকে একা একাই পানি পড়তে থাকে। দাওশি এবার দেবীকে আর দেখতে পাচ্ছে না। সে আয়না দিয়ে দেবীকে দেখার চেষ্টা করছে। ঠিক তখনই দেবী দেখে রাঘু দাওশির পেছনে দাঁড়িয়ে আছে। দেবী চিৎকার করে দাওশিকে সাবধান করার আগেই রাঘু দাওশির ঘাড় ধরে তাকে বেসিনের পানির মধ্যে চেপে ধরে। দাওশি রাঘুর হাত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে। এদিকে দেবী উপায় না পেয়ে তার বেসিনে থাকা পানিগুলো ফেলতে থাকে। ঠিক তখনই রাঘু রেগে দাওশিকে পাশে থাকা কমোটে ছুঁড়ে মারে। সেই সাথে দাওশি সেখানে থাকা কমোটটাও ভেঙে পড়ে। রাঘু দেয়ালে থাকা ফায়ার এক্সটিংগুইশারটা দিয়ে দেবীর দিকে এগোতে থাকে। দেবী নিজেকে বাঁচাতে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু পারে না। হুট করেই তার চারপাশের দেওয়ালগুলো চারদিক থেকে চেপে আসতে থাকে। দেবী বাঁচার জন্য চিৎকার করেই যাচ্ছে। ঠিক তখনই রাঘু সেই ফায়ার এক্সটিংগুইশার দিয়ে তার সামনে থাকা আয়নাটায় জোরে বাড়ি মেরে ভেঙে ফেলে। স্ক্রিন আবারও ব্লার হয়ে যায়। এতক্ষণ ধরে দাওশি, রাঘু আর দেবী টিভিতে এসব দেখছিল। এসব দেখে দাওশি আর দেবী ভয়ে ভয়ে রাঘুর দিকে তাকায়। রাঘু নিজেও অনেক ভয় পেয়েছে। এদিকে অদিতি কাঁদতে কাঁদতে দয়ালানকে বলে, আমি লকেটটা নিয়েছিলাম। যখন ওই লেডি পুলিশ অফিসারটা লকেটটা খুঁজছিল তখন আমি সেটা সামনে থাকা একজনের কোটের পকেটে ঢুকিয়ে দিই। এদিকে দাওশি রাঘুর কোটের পকেটে অভিশপ্ত সেই লকেটটা পায়। এটা দেখে রাঘু ভয়ে কাঁপতে কাঁপতে দয়ালানকে কল করে, কিন্তু নেটওয়ার্ক না পেয়ে রেগে ফোনটা আছাড় মারে। এরপর রেগে মেগে দাওশির কাছে এসে বলে, এসব তোমার জন্য হচ্ছে। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। আমি বলেছিলাম আমি এসব ভূতে বিশ্বাস করি না। তোমার কারণে আমি আজকে এখানে ফেসে গেছি। তোমাদের দুজনেরই মরে যাওয়া উচিত। দেবী রেগে রাঘুকে বলে, আমি তোমাকে আগেই সাবধান করেছিলাম যে ব্যাপারটাকে এত হালকাভাবে নিও না। তারপরও তুমি এই লকেট কেন নিয়ে আসলে? রাঘু অবাক হয়ে বলে, আমি নিয়ে এসেছি? দেবী রেগে বলে, তা না হলে এটা তোমার পকেটে আসলো কিভাবে? দাওশি সাথে ঝগড়া থামাতে বলে, রাঘু লকেটটা এখানে আনেনি। লকেটটার এখানে আসা আমাদের ভাগ্যে লেখা ছিল। দেবী জিজ্ঞেস করে, এর মানে কি? দাওশি বলে, টিভিতে রাঘু একটা রুমে বসে কিছু একটা লিখছিল, আমাকে সেই রুমে নিয়ে চলো। দেবী দাওশিকে নিয়ে সেই কোল্ড স্টোরেজ রুমে আসে। দেখা যায় দেওয়ালে অদ্ভুত কিছু নকশা আর ক্রস চিহ্ন আঁকা। একটা গ্লাসের দরজার সামনে আসতেই রাঘুর মনে হয় তার গলায় ঠিক এমনই ক্রস চিহ্ন থেকে গল গল করে রক্ত পড়ছিল, আর সে গলায় আঙ্গুল ঢুকিয়ে সেই রক্ত দিয়েই এখানে ক্রুশ এঁকেছিল। কল্পনায় এরকম জিনিস দেখেও বেচারা ভয়ে কেঁপে ওঠে। এদিকে দেবীর মনে পড়ে রাঘাবানের বইতে লেখা ছিল ওই লকেটটা শয়তানির শক্তির একটা মাধ্যম হিসাবে কাজ করে। এরপর তাদের সেই ডেমন্টের বাড়িতে নিয়ে গিয়ে জীবন হারাতে হয়, যেন এটাই তাদের ভাগ্যে ছিল। দেবী দাওশিকে দেওয়ালে আঁকা জিনিসটার ব্যাপারে জিজ্ঞেস করলে দাওশি বলে, এটা সিজিল অফ ব্যাফোমেট। 16 থেকে 17 দশকে একদল নাস্তিক খ্রিস্টান সম্প্রদায় মানুষকে বলি দিয়ে শয়তানকে খুশি করার চেষ্টা করত। তারাই এই চিহ্নটা আঁকাতো। দেবী জিজ্ঞেস করে, কিন্তু এটা এখানে আঁকা কেন? দাওশি বলে, আমাদের এখানে আসাটা একটা ফাঁদ, যা
আমাদের ভাগ্যে লেখা ছিল। আমরা শয়তানের এই চক্রকে বন্ধ করার চেষ্টা করেছি, এই জন্যই শয়তান আমাদের উপরে বদলা নিতে এসেছে। রাঘু রেগে দাউসিকে বলে, এসব বন্ধ করার জন্য কিছু তো করেন। ঠিক তখনই কিছু একটা ভাঙার আওয়াজ শোনা যায়। দেবী পেছনে ঘুরতেই দেখে অনেকগুলো হারিকেন দেখা যাচ্ছে। সবাই অবাক হয়ে যায়। ধীরে ধীরে সেগুলো সামনে আসতেই দেখা যায় কালো চাদর গায়ে লাইন ধরে হারিকেন হাতে কিছু অদ্ভুত মানুষ তাদের দিকে এগিয়ে আসছে। এটা দেখে দাউসি শান্ত গলায় বলে, এখন এটা বন্ধ করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। দাউসি দেবী আর রাঘুকে টেনে কোল্ড স্টোরেজ ইউনিটের বাইরে নিয়ে আসে। তাদের সাবধান করে বলে, যাই হয়ে যাক তোমরা কেউ ভেতরে আসবে না। বলেই সে কিচেনের দরজা লক করে দেয়। দাউসি জুতা খুলে লকেট হাতে রান্নাঘরে মেঝেতে বসে মন্ত্র পাঠ করতে শুরু করে। কাছে থাকা তলোয়ার বের করে তাতে নিজের হাতের রক্ত লাগিয়ে মেঝেতে রাখে। এরপর লকেটটা তার কাটা হাতে নিয়ে মন্ত্র পড়া শুরু করে। হাত থেকে রক্ত গড়িয়ে চেনে পড়তেই রাঘুর শরীর কেঁপে ওঠে। সেই সাথে শ্রীনিবাসের শরীরও কেঁপে ওঠে। সাথে সাথেই তার বেডও সরে যায়। রাঘু ছটফট করতে করতে দেবীকে বলে, আমার শরীর পুড়ে যাচ্ছে। অবস্থা বেগতিক দেখে ডেম্পো আর তার সহকারীরা মুখে এক বিশেষ ধরনের মুখোশ পরে নেয়। এরপর আবার তারা মন্ত্র পড়তে শুরু করে। এদিকে রাঘু যন্ত্রণায় ছটফট করছে। দাউসির হাতে থাকা লকেটটা আগুনের মতো জ্বলছে। লকেট থেকে যে ধোঁয়া বের হচ্ছে তা কিচেনের চিমনি দিয়ে সোজা রেস্টুরেন্টের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই ধোঁয়ার প্রভাবে বাদুররা আকৃষ্ট হয়ে চিমনির ভিতরে এসে রান্নাঘরের ভেতরে আসার চেষ্টা করতে থাকে। লকেটের সাথে সাথেই এবার দাউসির হাতটাও আগুনের মতো জ্বলছে। চারপাশের জিনিসপত্র এত প্রবল শক্তির প্রভাবে কাঁপতে শুরু করেছে। ধীরে ধীরে দাউসির পুরো হাতে আগুনটা ছড়িয়ে দিতে শুরু করে। শ্রীনিবাসের শরীরের উপর থাকা মন্ত্রপুত কাপড়টা একা একাই সরে গিয়ে সামনে জ্বলতে থাকা মোমবাতিগুলোর উপরে পড়ে তাতে আগুন ধরে যায়। রাঘু আর সহ্য করতে না পেরে রান্নাঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। দেবী তাকে বাধা দিতে থাকে। দয়ালান রিচার্ডকে কল করে বলে, আমি সবার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি কিন্তু পারছি না। আমি হাসপাতাল থেকে আপনার নম্বরটা পেয়েছি। রাঘু আর দেবী অনেক বড় বিপদে আছে, আপনি ওদের ব্যাপারে কিছু জানেন? রিচার্ড বলে, ওদের মধ্যে কেউ আমার সাথে যোগাযোগ করেনি। দয়ালান হতাশ হয়ে বলে, আমি দেবীর বাসায় গিয়েছিলাম, সে তো সেখানেও নেই। ওরা কোথায় থাকতে পারে? এদিকে দেখা যায় রিচার্ডের ফোন মেঝেতেই পড়ে আছে, অর্থাৎ সে এতক্ষণ ফোনে কথা বলছিলই না। এটাও শয়তানের কাজ। রিচার্ড দেওয়ালের সাথে এমন ভাবে চেপে দাঁড়িয়ে আছে যেন কেউ তার গলা চেপে ধরে আছে। দয়ালান উপাস থেকে রিচার্ডের কথা শুনতে না পেরে আরো চিন্তায় পড়ে যায়। অদিতি বলে, আপনার ফোনে BMW অ্যাপ আছে, আপনি ওটা দিয়েই নিজের গাড়ির লোকেশন জানতে পারবেন। এদিকে রিচার্ড বলার চেষ্টা করে ওখানে যেও না, কিন্তু তার আগেই কোন এক অদৃশ্য শক্তি তার গলা চেপে ধরে। দাউসি যতই লকেটটা উপরে তুলছে, রিচার্ড মাটি থেকে ততটাই উপরে উঠছে, যেন লকেটটার সম্পূর্ণ প্রভাব এখন তার উপর পড়ছে। রাঘু তখনও দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছে। ঠিক তখনই দাউসি দেখে তার সামনের চারদিকটা কেমন যেন অন্ধকার হয়ে গেছে। ধীরে ধীরে অন্ধকারের মাঝে তলোয়ার হাতে এক বিশাল দেহী কাউকে দেখা যায়, যার মুখের এক পাশটা পোড়া আর বিভৎস দেখতে। এটাই সেই ডেমন্টি কলোনির সেই শয়তান আত্মা যাকে গত পর্বে দেখানো হয়েছিল। ডেমন্টি তার তলোয়ার দিয়ে মাটিতে আঘাত করতেই দাউসি ছিটকে দূরে সরে যায়। সবকিছু ভেঙে একেবারে রেস্টুরেন্টের বড় মাছের অ্যাকুরিয়ামের মধ্যে ঢুকে পড়ে। মাছগুলো দাউসিকে জাপড়ে ধরে খুবলে খেতে থাকে। দাউসির শরীর থেকে রক্ত বের হতে শুরু করে আর সে অ্যাকুরিয়ামের ভেতরে পাথরগুলোর উপর পড়ে যায়। তার হাতে থাকা লকেটটাও পানিতে পাথরের মাঝে আটকে থাকে। দেবী অ্যাকুরিয়ামের সামনে এসে দাউসিকে ডাকতে থাকে। ঠিক তখনই দাউসি উঠে দাঁড়িয়ে যায়। হাসতে হাসতে মাথা দিয়ে অ্যাকুরিয়ামের জোরে বাড়ি মারে। সাথে সাথেই তার কপাল থেকে রক্ত পড়তে শুরু করলে একটা মাছ এসে সেই রক্তটা খেয়ে নেয়। এটা দেখে দেবী আর রাঘু দুজনেই প্রচুর ভয় পেয়ে যায়। একইভাবে দাউসি আবারও বেশ জোরে মাথা দিয়ে বাড়ি মারলেই অ্যাকুরিয়ামে অনেক বড় ফাটল ধরে। রাঘু দ্রুত দেবীকে সেখান থেকে সরিয়ে আনে। দাউসি আবারও জোরে বাড়ি মারলেই অ্যাকুরিয়ামটা পুরোপুরি ভেঙে পড়ে আর দাউসিও মেঝেতে পড়ে যায়। দেবী ভয়ে ভয়ে দাউসির কাছে এসে দাউসিকে ডাকতে থাকে। দাউসি হঠাৎই দেবীর গলা ধরে তাকে শূন্যে তুলে ফেলে। দাউসির চোখ একদম সাদা, তার মানে দাউসির উপরে শয়তান ভর করেছে। এদিকে হাসপাতালে শ্রীনিবাসের শরীরও কেঁপে ওঠে। 4 সন্ন্যাসী বিশেষ এক মালা দিয়ে চোখ মুখ ঢেকে এক মনে মন্ত্র জপ করেই যাচ্ছে। দেবীর দম বন্ধ হয়ে আসার উপক্রম। রাঘু তাকে বাঁচাতে আসতে গেলেই দাউসির চোখ দিয়ে ইশারা করতেই রাঘু ছিটকে গিয়ে পড়ে। দেবীর চোখের সামনে হঠাৎই সেই ভয়ানক দুনিয়া ভেসে ওঠে, যেখানে টাওয়ারের সিংহাসনে পর্দার মধ্যে হাতে লাঠির মতো কিছু একটা নিয়ে কে যেন বসা। ঠিক তখনই হাসপাতালের সন্ন্যাসীরা মন্ত্রপুত ফুরবা বের করতেই দাউসি দুর্বল হয়ে যায় আর রাঘু একটা রড দিয়ে দাউসির পিঠে ঢুকিয়ে দিতেই সেটা পেট দিয়ে বের হয়। সাথে সাথেই শ্রীনিবাসের শরীর কেঁপে ওঠে। মন্ত্রপুত ফুরবার কারণেই দেবী আর শ্রীনিবাস এ যাত্রায় বেঁচে গেল। দয়ালান অদিতিকে নিয়ে জিপিএস এর লোকেশন ফলো করে এগোতেই দেখে সামনে তো কোনো রাস্তাই নেই। এদিকে দাউসিকে এভাবে মারার জন্য দেবী ভয়ে রাঘুর দিকে তাকাচ্ছেও না। রাঘু বলে, দেখো তুমি আমাকে ভুল বুঝছো, আমি যদি দাউসিকে না মারতাম তাহলে তোমাকে
আমাকে মেরে ফেলতো। দেবী উল্টা বলে তুমি একটা স্বার্থপর, তার মানে টিভিতে যা দেখিয়েছে সব সত্যি হচ্ছে, তুমি নিজে বাঁচতে আমাদের সবাইকে মেরে ফেলবে বলেই পাগলের মতো প্রলাপ করতে থাকে। রাঘু রেগে বলে হ্যাঁ আমি স্বার্থপর, আর আমি সবাইকে মেরে হলেও নিজেকে বাঁচানোর চেষ্টা করব। হঠাৎই কি মনে হতে বলে সবাইকে মারবো? আচ্ছা আমরা টিভিতে যে বাচ্চাকে দেখলাম সে তাহলে কে? এখানে তো আমরা দুজনই আছি। দৌড়ে কাউন্টারে গেলে দেবী এসে বোঝার চেষ্টা করে রাঘু কি করছে। রাঘু দেবীকে বলে তাড়াতাড়ি সিসিটিভির ফুটেজ চেক করো। দেবী তাড়াতাড়ি রেস্টুরেন্টের গেটের সামনে সিসিটিভি চেক করলে দেখে কিছুক্ষণ আগে যে লোকটা খাবার নিতে এসেছিল তার সাথে একটা বাচ্চাও ছিল, কিন্তু তার টিভিতে যে বাচ্চাকে দেখেছে আর গাড়ির বাচ্চাটা আলাদা। তাহলে টিভিতে কাকে দেখালো? এসব ভাবতে ভাবতেই হঠাৎ লক্ষ্য করে শ্রীধারের গাড়ি এসেছে। দুজনেই সাহায্যের আশায় তাড়াতাড়ি মেইন দরজার কাছে আসে দেখে শ্রীধার, দয়ালান আর অদিতি এসেছে, কিন্তু তারাও আগের লোকটার মতোই ভিতরে সব অন্ধকার দেখছে। দয়ালান বলে রেস্টুরেন্ট তো বন্ধ, কিন্তু তুমি তো বললে যে তুমি নাকি ওদেরকে এখানে নামিয়ে দিয়েছিলে। শ্রীধার বলে তাহলে মনে হয় ওরা চলে গেছে। এদিকে ভেতর থেকে দুইজন চিৎকার করে তাদেরকে ডেকেই যাচ্ছে, কিন্তু কোনো লাভ হয় না। কোনো উপায় না পেয়ে রাঘু অগ্নি নির্বাপকের সিলিন্ডার নিয়ে আসে। রাঘুর হাতে সিলিন্ডার দেখে দেবীর মনে পড়ে সে তো টিভিতে এমন কিছুই দেখেছিল। রাঘু এসে সিলিন্ডার দিয়ে বাড়ি মারতেই যাবে, এই ভয়ে সে সরে যায়। আসলে রাঘু সিলিন্ডার এনেছে দরজা ভাঙতে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না, কারণ দরজা ভেঙে গেলেও আর একটা দরজা দূরে সরে যায়। তার মানে তারা এই দুনিয়া থেকে অন্য কোনো এক দুনিয়ায় আটকে গেছে। রাঘু রেগে সামনে গিয়ে সেই দরজাও ভেঙে ফেলে, কিন্তু এবারও আর একটা দরজা হয়ে সামনে সরে যায়। রাঘু হঠাৎই পাশে তাকিয়ে দেবীকে দেখে কেঁপে ওঠে। রাঘু আশেপাশে তাকিয়ে দেখে সব আগের মতোই হয়ে গেছে, পেছনে আর কোনো দরজাই নেই। রাঘু ঠিক বুঝতে পারে না তার সাথে কি হচ্ছে। রাগে সিলিন্ডার দিয়ে দরজায় একের পর এক বাড়ি মারতেই থাকে, তাতেও কিছুই হয় না। বাড়ি তখন শ্রীধার বলে এখানে থেকে কোনো লাভ নেই, তার থেকে চলেন আমরা ওরা যেখানে যেখানে যেতে পারে সেসব জায়গায় গিয়ে খুঁজি। হঠাৎই পেছনের শব্দ শুনে দুজনে পেছনে তাকিয়ে দেখে রান্নাঘরের সিলিং ভেঙে ঝাঁকি ঝাঁকি বাদুর রান্নাঘর থেকে পুরো রেস্টুরেন্টে ঢুকে পড়েছে। এক বাদুর এসে রাঘুর হাতে কামড় বসিয়ে দিতেই রাঘু রেগে দেবীকে সরিয়ে একটা ল্যাম্প ছিঁড়ে বাদুর মারতে থাকে। দেখতে দেখতে রাঘুর চারপাশে অজস্র বাদুরে ভরে যায়। দেবী হঠাৎ লক্ষ্য করে রেস্টুরেন্টের চারপাশে বাদুরে ভরে গেলেও সে যেখানে দাঁড়িয়ে আছে মানে রেস্টুরেন্টের ঠিক মাঝখানে কোনো বাদুর নেই। দেবীর মনে পড়ে যায় এই রেস্টুরেন্টের উদ্বোধনের দিন দাউসি তাকে একটা মূর্তি উপহার দিয়েছিল। মূর্তিটা ছিল মহাকালার, যে বৌদ্ধ মন্দিরকে শয়তানের শক্তি থেকে রক্ষা করে। মূর্তিটাকে রেস্টুরেন্টের মাঝ বরাবর পুঁতে দেওয়া হয় যেন এই মূর্তি সবসময় পজিটিভ এনার্জি বয়ে আনে। আর ঠিক সেখানেই কোনো বাদুর ঢুকতে পারছে না। বাদুর মারতে মারতে রাঘু হঠাৎ মাঝের এরিয়াতে চলে আসলে লক্ষ্য করে বাদুর এই এরিয়ায় আর আসতে পারছে না। দেবী বলে এখানে একটা শক্তিশালী মূর্তি পোতা আছে, তাই ওরা আসতে পারছে না। রাঘু হঠাৎ ছাদের দিকে তাকিয়ে বলে ছাদের ওই কাজগুলোর মধ্যে কোনোটা খোলা যাবে? দেবী বলে হ্যাঁ একটা খোলা যায়। রাঘু বলে তাহলে ওটাই আমাদের বাইরে যাওয়ার একমাত্র পথ। তাড়াতাড়ি টেবিলের উপরে চেয়ার জড়ো করো, আমি চেয়ারে দড়ি টেনে বের করে বাঁধবো, আর তুমি শক্ত করে ধরে রাখবে। এদিকে সন্ন্যাসীরা তখনও এক মনে মন্ত্র জপ করেই যাচ্ছে। ততক্ষণে রাঘু চেয়ার বাঁধতে বাঁধতে বেশ উপরে উঠে গেছে। দেবী বহু কষ্টে চেয়ার ধরে রেখেছে। ঠিক তখনই পেছন থেকে স্যামের কণ্ঠে দেবী শুনে দেবী পেছনে তাকিয়ে দেখে স্যাম দাঁড়ানো। সাথে সাথেই দেবী স্যামের দিকে তাকিয়ে চেয়ার ছেড়ে দেয়। চেয়ার দুলতে থাকলে রাঘু রেগে বলে আরে ভালো করে ধরো, কিন্তু দেবীর কোনো সাড়া না পেয়ে তাকিয়ে দেখে দেবী কি যেন দেখছে। স্যামকে এখানে দেখে রাঘুও অবাক হয়ে যায়। স্যাম বলে দেবী দয়া করে আমাকে বাঁচাও, জানো তোমার ইচ্ছা সত্যি হতে চলেছে, আমি তোমার কাছে আসছি। সেদিন ওই লেটারটা তোমার দেখা উচিত ছিল। আসলে ওই লেটারে লেখা ছিল দেবী প্রেগন্যান্ট, তার মানে এবার সত্যি সত্যি সে স্যামের বাচ্চার মা হবে। দেবীর চোখ ছলছল করে ওঠে। স্যাম বলে আমি তোমার পেটে পুনরায় জন্ম নিব। দেবীর মনে পড়ে সেই ছেলেটার কথা যাকে টিভিতে দেখানো হয়েছিল। দেবী ছেলেটাকে বলেছিল তোমাকে কেমন যেন চেনা চেনা লাগছে, তুমি কি আমাকে চেনো? আসলে দেবী একদিন পুরোনো অ্যালবাম ঘাটতে গিয়ে স্যামের ছোটবেলার ছবি দেখেছিল, আর টিভিতে দেখানো ছেলেটা হুবহু স্যামের ছোটবেলার মতো দেখতে। তার মানে শয়তান বুঝিয়েছে দেবীর সাথে সাথে সে দেবীর গর্ভের সন্তানকেও মেরে ফেলবে। দেবী পেটে হাত দিয়ে অঝরে কান্না করতে থাকে। স্যাম বলে একমাত্র তুমিই আমাকে এই দুনিয়া থেকে তোমার দুনিয়ায় নিয়ে যেতে পারো, তাহলে আমরা আজীবন সুখে থাকতে পারবো বলেই কান্না করতে থাকে। দেবী কাঁদতে কাঁদতে স্যামের দিকে হাঁটতে হাঁটতে বলে আমি তোমাকে যেতে দিব না। উপর থেকে রাঘু চিৎকার করে বলে এটা একটা ফাঁদ, সেফ জোন থেকে বের হয়েও না, কিন্তু দেবীর কানে যেন কোনো কথাই যাচ্ছে না। হঠাৎ চেয়ারগুলো সরে গেলে রাঘু চেয়ারগুলো নিয়ে নিচে পড়ে যায়। তারপর দৌড়ে এসে দেবীকে টেনে সরিয়ে বলে পাগল হয়ে গেছো নাকি, জানো না স্যাম বহু আগেই মারা গেছে। স্যাম এবার রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে দেবী আমাকে নিয়ে যাও। রাঘু বলে তোমাকে আমি বাঁচাবো, আগে তুমি এপাশে আসো। স্যাম তবুও রাগী দৃষ্টিতে তাকিয়ে দেবীকে ডাকতেই থাকে। রাঘু আর সহ্য করতে না পেরে চিৎকার করে বলে বলেছি না এপাশে আসো। মুহূর্তের মধ্যেই স্যামের মাসুম চেহারা
চেহারা বদলে রাগে ভরে যায়। সব বাদুর একটু একটু করে এগিয়ে আসে, দুইজনই ভয়ে সরে যায়। এদিকে শ্রীনিবাসের বিছানা আপনা আপনি উঠে হাওয়ায় ভাসতে থাকে, সাথে সাথে অক্সিজেন মাস্কও খুলে যায়। সন্ন্যাসীরা এসব দেখে ভয় পেলেও এক মনে জব করেই যাচ্ছে। রাঘু দেখে সব চেয়ার পড়ে ভেঙে গেছে, তাই দেবীকে বলে এখান থেকে বের হওয়ার একটাই উপায়, আর সেটা হলো ওই শয়তানি লকেট। যেই লকেটকে মাধ্যম বানিয়ে শয়তান এসব নিয়ন্ত্রণ করছে। একবার ওই লকেট এই সেফ জোনে এনে ধ্বংস করতে পারলেই এসব বন্ধ হয়ে যাবে আর আমরা বের হতে পারবো। আর এই চেন আনতে আমি যাব। দেবী বলে তুমি কি জানো তুমি একবার এখান থেকে বের হলে কি হবে? আমি তোমাকে এই বিপদে ফেলেছি, তাই আমি যাব। তোমার কিছু হয়ে গেলে শ্রীনিবাসও মারা যাবে। রাঘু বলে দেখো আমি স্বার্থপর হতে পারি, কিন্তু মানুষটা খারাপ না, আর তোমাকে তোমার গর্ভের সন্তানের জন্য বাঁচতেই হবে, তাই আমিই যাব। বলেই সেফ জোন থেকে বের হয়ে কোন রকমের মাথা নিচু করে বাদুরের মধ্যে ঢোকে। হঠাৎ লক্ষ্য করে বাদুর তার দিকে তেড়ে আসছে না। পেছনে তাকিয়ে দেখে ভিতরে কিছুই দেখা যাচ্ছে না। ভিতরে দেবী কাঁদতে কাঁদতে সব দেখতে পাচ্ছে। রাঘুর মনে পড়ে যায় সন্ন্যাসী তাকে বলেছিল শ্রীনিবাস মারা গেলে রাঘুও মারা যাবে। এদিকে শ্রীনিবাসের বেড হঠাৎই উল্টে যায়, সাথে সাথেই পেছনে ক্রুশও উল্টা হয়ে যায় আর তাতে আগুন জ্বলে যায়। রাঘু হেঁটে লকেটের দিকে এগোতেই যাবে, হঠাৎই কালো পোশাক পরা অদ্ভুত কিছু ব্যক্তি এসে তাকে ধাক্কা দিতে দিতে সরিয়ে দেয়। শয়তানের শক্তি হঠাৎই রাঘুকে শূন্যে তুলে আছড়ে ফেলে। রাঘু তবুও উঠে লকেটের কাছে এসে লকেটে হাত দিতেই যাবে, তখনই সামনে কিছু একটা দেখে থমকে যায়। দেখা যায় সামনে কোট প্যান্ট পরা, চুল লম্বা আর মুখে এক পাশ পোড়া এক বিদেশির মতো দেখতে লোক বসা। লোকটার পোশাকও বিদেশিদের মতো। লোকটা রেগে তার বন্দুকের বাট মাটিতে জোরে বাড়ি মারতেই রাঘু গিয়ে উপরের কাঠে বাড়ি খেয়ে মাটিতে পড়ে। রাঘুকে এই অবস্থায় দেখে দেবী কান্না করতে থাকে। রাঘু লক্ষ্য করে তার পায়ের কাছেই ফোন পড়ে আছে। লাথি দিয়ে ফোনটা সেফ জোনে দেবীর দিকে ঠেলে দেয়। ফোন সেফ জোনে আসার সাথে সাথেই নেটওয়ার্ক পেয়ে যায়, কারণ এখানে শয়তানের কোনো শক্তি কাজ করে না। ফোন অন হওয়ার সাথে সাথেই দয়ালানের ফোনে রাঘুর মেসেজ আসতে থাকে। দয়ালান সাথে সাথেই গাড়ি থামিয়ে রাঘুর ফোনে কল দেয়। দেবী ভয়ে ভয়ে সামনে তাকিয়ে থাকে। বিভৎস চেহারার সেই লোক মানে শয়তান তার দিকে তাকিয়ে আছে। দেবী কোন রকমের সাহস জুটিয়ে তাড়াতাড়ি কল রিসিভ করে দয়ালানকে তার লোকেশন বলে দেয়। শয়তান প্রচুর রেগে হুঙ্কার দেয়, সাথে সাথেই শ্রীনিবাসের উপরে ভর করে এমন জোরে হুঙ্কার দেয় যে সেই ঘরে সব উড়ে লন্ডভন্ড হয়ে যায় আর সব সন্ন্যাসী উড়ে পড়ে যায়। এক সন্ন্যাসীর হাতে থাকে ফুরবা পড়ে যেতে গেলে বাচ্চা সন্ন্যাসী কোন রকমের ফুরবাটা ধরে নেয়। বাদুর তেড়ে আসলে দেবী কোন রকমের টেবিলের দিকে সরে যায়। বাচ্চা সন্ন্যাসীকে ফুরবা উঠাতে দেখে শ্রীনিবাস তাকালে দেখা যায় তার দুই চোখ একদম সাদা। এদিকে শয়তান প্রচুর রেগে দাউসি লাশ আর অচেতন রাঘুকে টেনে নিয়ে দুইটা সিজিল অফ ব্যাফোমোটের উপর রাখে। সাথে সাথেই সেই কালো চাদরে মোড়া লোকগুলো ল্যাম্প নিয়ে সে তাদের পেছনে সারিবদ্ধ হয়ে বসে। এদের মাঝে শ্রীনিবাসের বন্ধু বিমালকেও দেখা যায়। সবাই মাথা নিচু করে এক হাত উঁচু করে সামনেই কাঠের ঘরের মতো একটা জায়গায় বসা। কারো জন্য এই দুজনের বলি দেয়। কোট পরা লোকটা একটা ল্যাম্প ব্যাফোমেটের উপর ফেলতেই তাতে লাল রঙের আগুন ধরে যায়, সাথে সাথেই দাউসির লাশ জ্বলতে থাকে। এদিকে সেই সন্ন্যাসী বাচ্চাটা তখনও শক্ত করে ফুরবা ধরে রেখেছে, তাই শয়তান শ্রীনিবাসের বেডের সাথে সাথেই পুরো ঘরকে ঘুরিয়ে বাচ্চাটাকে মারার চেষ্টা করতে থাকে। ততক্ষণে অদিতি আর দয়ালান রেস্টুরেন্টের বাইরে চলে এসেছে। দরজা দিয়ে উকি দিয়ে তারা কিছু দেখতে না পেলে দেবী ফোনে বলে আপনি উপরের কাচের গম্বুজের কাছে আসেন, তাহলে আমাকে দেখতে পাবেন। দয়ালান তাড়াতাড়ি টিন বেয়ে ডোমের উপরে ওঠে। কাঁচ খুলে তাকিয়ে দেখে নিচে দেবী টেবিলের উপর দাঁড়ানো, তার চারপাশে বাদুর ঘিরে রেখেছে। এদিকে দাউসির লাশ পুড়ে যেতেই তাকে কালো অদ্ভুত পোশাকে শয়তানের পূজা করতে দেখা যায়। কোট পরা লোকটা একটা ল্যাম্প রাঘুকে রাখা ব্যাফোমেটের উপর ফেলতেই তাতেও আগুন ধরে যায়। এদিকে অদিতি রেস্টুরেন্টের বাইরে সব পর্দা ছিঁড়ে বেঁধে দয়ালানকে দেয়, যেন দয়ালান সেটা নিচে ফেললে দেবী বেয়ে উপরে আসতে পারে। দয়ালান পর্দা ফেলতেই দেবী বেয়ে উঠতে থাকে। এদিকে ছোট বাচ্চাটা বহু কষ্টে মাটিতে ঘষতে ঘষতে সামনের দিকে আসার চেষ্টা করছে। এদিকে কাঠের বাক্সের মতো সেই কেবিনে লাঠির মতো কিছু হাতে রাজার মতো কাউকে বসে থাকে দেখা যায়, যে হঠাৎ কেবিন থেকে বের হয়ে হাঁটতে থাকে আর সবাই মাথা নিচু করে তাকে প্রণাম করে। দেবী উপরে উঠতে উঠতে অদ্ভুত সেই লোককে আর সবাইকে এমন অদ্ভুত কাজ করতে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে। রাজার মতো সেই লোক এসে ভয়ানক দৃষ্টিতে দেবীর দিকে তাকায়। দেবী ততক্ষণে দয়ালানের অনেক কাছে চলে এসেছে। এদিকে সন্ন্যাসী সেই বাচ্চা একটা পিলারের কাছে এসে বিজয়ের হাসি হেসে ফুরবাটা দেওয়ালে পুঁতে দেয়। সাথে সাথে রাঘুর ব্যাফোমেটের আগুন বন্ধ হয়ে যায়। শ্রীনিবাসের মধ্যে থাকা শয়তান রাগে ফুঁসতে থাকে। শয়তান সে রাজা তার লাঠি উঁচু করে আর শ্রীনিবাসের মধ্যে থাকা শয়তান বিভৎসভাবে চিৎকার করে ফুরবাটাকে সরানোর চেষ্টা করে। সেই শয়তান রাজাও লাঠিটা দেবী দিকে ইঙ্গিত করে জোরে চিৎকার করতে থাকে। শ্রীনিবাসের চিৎকারেও ফুরবার কিছু না হলে শ্রীনিবাসের ভেতরে শয়তান চলে যায়। সাথে সাথেই সব শয়তান এই দুনিয়া থেকে তাদের দুনিয়ায় চলে যায়। বিশাল বড় এক রাত কেটে সকাল হয়ে গেছে। দেবীর রেস্টুরেন্টে তখন
তখন পুলিশ আর অ্যাম্বুলেন্সের ভিড়। দেবী দয়ালানকে রেস্টুরেন্টের ভেতরে এনে বলে ওই অভিশপ্ত লকেটটা এখানেই ছিল, কিন্তু এই লকেট আর সেখানে পাওয়া যায় না। রাঘুকে হাসপাতালে এনে অনেকবার শক দেওয়া হয়। পুলিশ পুরনো সেই হাসপাতালে এসে দেখে রিচার্ড পড়ে মরে আছে। কয়েকবার শক দিতেই রাঘু জোরে নিঃশ্বাস নেয়। সাথে সাথেই শ্রীনিবাস আরো জ্ঞান ফিরে আসে। শ্রীনিবাস কিছুটা সুস্থ হলে তাকে রাঘুর কাছে আনা হয়। মানে এখন উল্টা হয়ে গেছে। শ্রীনিবাস এখন শয়তান থেকে মুক্ত হলেও শয়তান এখন রাঘুর আত্মাকে বন্দী করে রেখেছে। শ্রীনিবাসকে দয়ালান আর দেবী সব ঘটনা জানিয়ে বলে ডক্টর বলেছে রাঘুর বেঁচে ফেরার সম্ভাবনা খুবই কম। আর রাঘু যেহেতু শ্রীনিবাসের ছোট ভাই, তাই শ্রীনিবাসের সিদ্ধান্ত নেবে রাঘুকে এভাবে লাইফ সাপোর্টে রাখবে নাকি লাইফ সাপোর্ট খুলে দিবে। শ্রীনিবাস বলে রাঘু আবার সুস্থ হবে, আমি ওকে ফিরিয়ে আনবো। 6 জুন 2027 সালে আমি এই শয়তানের জন্য বলির চক্রকে ভেঙে দিব। ডিমন্টের নামে আর একটা জানো আমি বলি হতে দিব না। দেবী বলে ওই জীবনগুলোকে ডিমন্টের নামের বলি দেওয়া হয়নি। আমি ওদের সবাইকে রাজার বেঁচে থাকা কাউকে তাদের দেবতার রূপে পূজা করতে দেখেছি, আর তাকে আমি ওই জগতে রাজার মতো সিংহাসনে বসা দেখেছিলাম। যারা এই পর্যন্ত এই শয়তানি চক্রের বলি হয়েছে তাদের সবার আত্মাকে দাসের মতো ওই রাজাকে মানতে দেখেছি। গল্প চলে আসে 15ই সেঞ্চুরি পর্তুগালে। চারিপাশে মানুষের চিৎকার, তার মাঝেই রাজার বেশে বিশেষ লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছে সেই লোকটা। আশেপাশের সবাই যেন চিৎকার করে তাকেই মারতে বলছে। হঠাৎ 2টা লোক এসে রক্তাক্ত সেই লোককে জাপড়ে ধরলে আশেপাশের সবাই চিৎকার করে বলে ওকে মেরে ফেলো। দেবী বলে লোকটার এক চোখ গর্ত করা ছিল। দেখা যায় কেউ একজন এসে লোকটার চোখে চাকু ঢুকিয়ে চোখ নষ্ট করে দিচ্ছে। দেবী বলে লোকটার জিহ্বাও কাটা ছিল। অদিতি বলে আমি তো এই রাজার কথাই ওই বইতে পড়েছিলাম যে অন্ধ ছিল। শ্রীনিবাস জিজ্ঞেস করে তাহলে সেই বইটা এখন কোথায়? দয়ালান বলে বই তো সেই লাইব্রেরিয়ানের কাছেই আছে, শুধু এই মেয়েরা না, যারা যারা এই পর্যন্ত মারা গেছে তাদের প্রত্যেককে এই লাইব্রেরিয়ানই খুঁজে খুঁজে বই দিয়েছে। দেবীর মনে পড়ে লাইব্রেরির লোকটা তাকে বলেছিল যারা রেজিস্টারে সাইন করে বই নিয়ে যায় তারা আর ফেরত দেয় না। তবে আমাদের পুরনো লাইব্রেরিয়ানই কোথা থেকে যেন বইটা খুঁজে এনেছিল। পুলিশ লাইব্রেরিয়ানের বাসায় খোঁজ করলে জানতে পারে লোকটা আসলে শয়তানের পূজারী। ডিমন্টের শয়তানি আত্মাকে খুশি করার জন্য সে নিজের শরীরের মাংস নিজেই ছিলেছিল আর নিজের রক্ত দিয়ে পূজা করেছে। দেখা যায় সারা ঘর ভর্তি ছবি টাঙানো, চারিপাশে মোমবাতি জ্বালানো আর দুই পাশে ক্রুশ উল্টা করে ঝুলানো। তার মাঝে নিজেকে উল্টাভাবে ঝুলিয়ে কুড়াল দিয়ে মেরে মেরে রক্ত বের করে মাটিতে ফেলছে, যেন সে নিজের রক্ত দিয়েই ডেমন্টের শয়তান আত্মার পূজা করতে পারে। প্রজন্মের পর প্রজন্ম এই লাইব্রেরিয়ানের পরিবারই ডেমন্টের পূজা করে আসছে আর নিজেদের জীবন ডিমন্টের ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রণ করছে। গল্প চলে আসে বিহারের কোনো এক জায়গায়। একটা লোক হোটেলের পাশে বসে থালা বাসন মাজছে। হঠাৎ কিছু সাদা কালো ছবি তার কাছে উড়ে আসলে সামনে তাকিয়ে দেখে একটা লোক খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছে। তার ব্যাগ থেকেই এইসব ছবি বাতাসে উড়ে পড়ে যাচ্ছে। তার মানে এটাই সেই লাইব্রেরিয়ান, কারণ সিসিটিভিতে লাইব্রেরিয়ানকেই খুঁড়িয়ে হাঁটতে দেখা গিয়েছিল। হোটেলের লোকটা ছবিগুলো তুলে চিৎকার করে লোকটাকে ডাক দেয়। হোটেলের লোকটা কিছু ছবি উঠিয়ে দেখে প্রত্যেকটা ছবির চোখ কাটা। ভয়ে তার হাত কাঁপতে থাকে। দয়ালান বলে প্রজন্মের পর প্রজন্ম এই লাইব্রেরিয়ানের পরিবার ডিমন্টের ওই অভিশপ্ত বইকে নিজেদের কাছে সংরক্ষণ করে রেখেছে, আর তারাই ঠিক করে কাদেরকে এই বই দিয়ে শয়তানের কাছে বলে দিতে হবে। সবার ছবির মধ্যে শ্রীনিবাস আর তার বন্ধুদের ছবিও দেখা যায়। শ্রীনিবাস বলে আমাদেরকে জানতে হবে এই লাইব্রেরিয়ানের পরিবারের সাথে ডিমন্টের কি সম্পর্ক, এদের আসল পরিচয় কি, আর এই বলি বা কেন দেওয়া হচ্ছে। আমাদের কি বাকিদেরকে এই অভিশপ্ত বই পড়া থেকে দূরে রাখতে হবে। তবে সবার আগে যেভাবেই হোক এই লাইব্রেরিয়ানকে খুঁজে বের করতে হবে। লাইব্রেরিয়ান তখন বিহারের সেই লোককে ছবিগুলো দেখার অপরাধে তাল গাছে বেঁধে গায়ে পেট্রোল দিয়ে উল্টা ক্রুশের মতো ঝুলিয়ে রেখেছে আর নিজে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে পেট্রোল ছিটাচ্ছে। লোকটা ভয়ে চিৎকার করে কান্না করতে থাকে। লাইব্রেরিয়ানের ব্যাগেই সেই অভিশপ্ত আংসাং কিং অফ ফলেন কিংডমের বইটা দেখা যায়। সব ছবি গুছিয়ে গামছা দিয়ে ঢেকে লাইব্রেরিয়ান মাটিতে বসে হাত উঁচু আর মাথা নিচু করে এই বলিও ডিমন্টের শয়তানি আত্মাকে উৎসর্গ করে। তার বাম হাত দিয়ে গ্যাস লাইট জ্বালায়। দেখা যায় তার বাম হাতে পুড়িয়ে কোনো এক বিশেষ চিহ্ন আঁকা। গ্যাস লাইট পেট্রোলের উপর ঢালতে আগুন ছড়িয়ে গাছে বাঁধা লোকটাকে পুড়িয়ে দেয়। আর এখানেই শেষ হয় ডিমন্টে কলোনির দ্বিতীয় পর্ব। তবে এর তৃতীয় পর্ব আসবে সেটা নিশ্চিত, কারণ রাঘুর আত্মা এখনো শয়তানের জগতে বন্দী। ডিমন্টে আসলে কি আর কেনই বা সবাই তাকে তোরা ঘৃণা করত? এই রহস্যময় লাইব্রেরিয়ান আর তার পরিবার কেনই বা ডিমন্টের পূজা করে বলি জোগাড় করে দিচ্ছে? আসলে এই ডিমন্টের আসল উদ্দেশ্যটাই বা কি? এই শয়তানি চক্র কি আদেও শেষ করা সম্ভব, না এভাবে আরো অনেক মানুষকে বলি হতে হবে? এই সকল প্রশ্নের উত্তর পাবো এর পরের পর্বে। যদিও এর পরবর্তী পর্ব আসতে হয়তো আরো 6 বছর অপেক্ষা করতে হবে, তবুও আর কি করার, আমাদের কাজ অপেক্ষা করা, আমরা তাই করে যাব। তবে এটা নিশ্চিত এর পরের পর্ব আরো মজাদার হতে চলেছে।
আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গল্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।